এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। যারা যারা এইচএসসি 25 ব্যাচের আছো, তোমাদের এপ্রিলের 4 তারিখ বিউনিটের গুচ্ছের ভর্তি পরীক্ষা। সো তোমরা অনেকে যারা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমরা রাজশাহী, চট্টগ্রাম, তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিয়েছো। তোমরা অনেকেই তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পেরেছো, অনেকেই পারোনি এবং অনেকেই তোমরা চেষ্টা ছেড়ে দিয়েছো। কিন্তু তোমাদের জন্য কিন্তু গুচ্ছের এখনো বড় একটা আসন বাকি আছে এবং গুচ্ছের যে কতগুলো ইউনিভার্সিটি, সেখানের মধ্যে সেই ইউনিভার্সিটিগুলোতে একটা স্থান, একটা আসন কিন্তু তুমি অর্জন করতে পারো। তো আজকের আমাদের এই আয়োজন, আমরা জিএসটি লাস্ট ট্রাই প্রোগ্রামের ইংলিশের দ্বিতীয় ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের মানিক ভাইয়া, এবং পুরো ক্লাস জুড়ে আমরা আজকে জিএসটির প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করব, যেন ইংলিশের যে তোমাদের দুর্বলতা আছে বা ইংলিশে গুচ্ছে কী রকম প্রশ্ন আসে তার যেন একটা ইন ডিটেলস তোমরা ধারণা আসলে পেয়ে যাও। সো 25 ব্যাচের যে বন্ধুরা তোমাদের সাথে আছে, তোমাদের কলেজ মেট, ক্লাসমেট যারা আছে, তাদেরকে আজকের ক্লাসে মেনশন করো, তাদেরকে ক্লাসটা শেয়ার করো এবং তোমরা জানিয়ে দাও ভাইকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, স্মার্ট বোর্ড ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। ওকে, সবাই একটু ভাইকে কমেন্টে জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমি একটু ক্লাসটাকে শেয়ার করে দিলাম আমার বন্ধুদের মধ্যে। তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো, আমি আমার বন্ধুদের শেয়ার করি। ওকে ওকে, ঠিক আছে। কালকে আমি কখন আসবো? সকালে ক্লাস নেব 11টায়। ওকে আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে তো মানুষজন কম কেন? তোমরা আজকে সকাল সকাল তোমাদের রোজায় ধরছে নাকি? আচ্ছা, সবাই একটু জানাইও যে ঠিকঠাক আছে কিনা। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আমি খুবই ভালো আছি, সুস্থ আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আর 2 মিনিট অপেক্ষা করছি তোমাদের ক্লাসে জয়েন করার জন্য, কারণ তোমরা জানো গুচ্ছে তোমরা অনেকে কিন্তু হতাশ অবস্থায় আছো। হ্যাঁ, তোমাদের যদি মেন্টাল অবস্থাটা চিন্তা করি, অনেকে খুবই হতাশ যে ভাইয়া আমি ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দিলাম বা চট্টগ্রাম দিলাম, রাজশাহী দিলাম, আমার হয় নাই চান্সটা। সো এই সিচুয়েশনটা কিন্তু আসলে খুবই প্যাথেটিক। হ্যাঁ, কারণ এই সময়টাতে আমাদের আসলে একদম একেবারে হার্শ রিয়ালিটি যে অনেকগুলো ভার্সিটিতে যখন চান্স না হয়, তখন এই যে দীর্ঘ একটা গ্যাপ থাকে মাঝখানে গুচ্ছর, ওই সময়টা খুবই কঠিন। কারণ পাড়া প্রতিবেশী তো বটেই, ইভেন আমাদের ফ্যামিলি মেম্বার্সরা অনেক সময় আমাদেরকে এই সময়টা সাপোর্ট দেয় না। তো আমি বলবো, যদি এখানে কোনো গার্জিয়ান থেকে থাকে, সো তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্লিজ আপনাদের যেই বাচ্চাদের প্রতি আরেকটু খেয়াল করেন, আরেকটু টেক কেয়ার করেন, আর 2টা মাস তাদেরকে একটা বেস্ট সাপোর্ট দেন। কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে পটেনশিয়াল আছে, প্রত্যেকটা শিক্ষার্থী এক একটা ভালো ইউনিভার্সিটি চান্স পাওয়ার মতো যোগ্য। তবে তাকে নার্চার করতে হয়, তাকে সাপোর্ট দিতে হয়, তাকে সেই তার ভিতরে যে পটেনশিয়ালটা বের করার জন্য একটা সময় অপেক্ষা করতে হয়। সো এটা যেন গার্জিয়ানদের প্রতি একটা কথা। আবার আমার যে প্রিয় শিক্ষার্থীরা আছো, তোমাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে, তোমরা অনেকগুলো পরীক্ষায় চেষ্টা করেছো, তোমরা সর্বোচ্চ চেষ্টা করেছো, তোমরা পরিশ্রম করেছো, আর একটু ধৈর্য ধরো। সামনেই তোমার গুচ্ছের ভর্তি পরীক্ষা, রোজাটা শেষ হলে ঈদের পরে কিন্তু এপ্রিল মাসের 4 তারিখ পরীক্ষা। সো এই টাইমটায়, রমজান মাসের সময়টাকে তোমরা আরেকটু তোমার প্রস্তুতিগুলোকে গুছায় নাও, টপিকগুলো অ্যানালাইসিস করো, তাহলে দেখবা চান্স হওয়া
সত্যি পসিবল। ওকে, আমি আশার বাণী দিতে চাচ্ছি, আমি কাউকে নিরাশ করতে চাচ্ছি না, ঠিক আছে? ওকে, আশা করি ঠিকঠাক আছে। তাহলে আমরা তাহলে ক্লাস শুরু করছি। হ্যাঁ, চলো তাহলে ঠিক আছে ভাইয়ারা, আমরা আজকে আমাদের এই পর্বের দ্বিতীয় ক্লাস আমরা নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। ইনশাল্লাহ চান্স পেতেই হবে। এই যে রাফসানের এই স্পিরিটটা ভালো লাগছে, যে এই যে নিজের মধ্যে শক্তি রাখো যে ইয়েস ইনশাল্লাহ আমাকে চান্স পেতেই হবে। এবং কথা দিচ্ছি, তুমি যদি এই সামনে যে কয়টা দিন আছে, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে আজকে হতো 26 তারিখ, তাহলে 26-27 আজকে ফেব্রুয়ারির, আজকে 26 তারিখ, তাহলে এই যে 26 তারিখ মানে হচ্ছে আরও তোমার 2 দিন টাইম আছে সামনে, 27-28, এই 2 দিন মার্চের পুরা 31 দিন। হ্যাঁ, তাহলে 2 আর 31 কত হইলো তোমার 33 দিন, আরও আছে দিক দিয়ে 3 দিন, তার মানে মোটামুটি 35 দিন। এই 35টা দিন প্লিজ তুমি তোমার বেস্ট এফোর্টটা দাও, বেস্ট অফ দ্য বেস্ট এফোর্টটা দাও, আল্লাহ তোমাদের প্রতি সহায় হবেন, বুঝছো? ওকে, তাহলে ভাইয়া চলো। ভাইয়া রোজা রেখে পড়তে অনেক কষ্ট, পড়াইতেও কিন্তু কষ্ট, ঠিক আছে? রোজা রেখে পড়তে যেমন কষ্ট, পড়াইতে আরও কষ্ট। সো তুমি যদি এটা মনে করো যে তোমারই একা কষ্ট হয়, এমনটা না, কষ্ট কিন্তু আমাদেরও হয়। আমরা যারা টিচার্স প্যানেল থেকে কাজ করি, আমরা যারা স্লাইড বানাই, কন্টেন্ট অ্যানালাইসিস করি, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি, ক্লাসের জন্য দাঁড়াই, হ্যাঁ আমাদের জন্য কিন্তু কষ্ট। ইভেন আমরা জার্নি করে পর্যন্ত অফিসে আসা লাগে। সো এটা আমাদের জায়গা থেকেও দেখো। তবে রমজানে একেবারে তুমি আরামে বসে থাকলে সেটাও কিন্তু ভালো দেখায় না, তুমি অ্যাক্টিভিটিতে থাকতে হবে। ধরো রোজা রেখে ঘুমাইলা সারাদিন, এটা কিন্তু উচিত না, তোমাকে অ্যাক্টিভিটিতে কার্যক্রমে থাকা লাগবে। ওকে চলো ভাইয়া, তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। চলো ইনশাল্লাহ ভাইয়া সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ভাইয়া, ইনশাল্লাহ ইনশাল্লাহ রিয়াদ। ওকে, আমরা আজকে পর্ব 2 এর ক্লাস করছি। ওকে চলো আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমরা প্রথমেই যেই আজকে আমরা প্যাসেজ দিয়ে শুরু করব, কারণ গুচ্ছে একটা প্যাসেজ আসবে। সে যদি আফরিন, কি অবস্থা ভাই আপনার? সে যদি আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো সে যদি? ওকে, তাহলে আমাদের গুচ্ছে একটা প্যাসেজ যেহেতু আসবে, তাহলে প্যাসেজ আমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে, রাইট? আমাদেরকে প্যাসেজ মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে আমরা একটু দেখি যে আমরা প্যাসেজের ক্ষেত্রে কোন প্যাসেজগুলো পড়বো বা কিভাবে আমরা পড়বো, ঠিক আছে? ইয়েতে তোমার আইডি থেকে কি অ্যাক্সেস আছে ঢাবিকা গ্রুপে? রাতিম থাকলে বইলো ওকে এভরিওয়ান দিতে, গ্রুপের মধ্যে প্রাইভেট গ্রুপে এভরিওয়ান দিতে বইলো। ওকে তাহলে ভাইয়া আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, আমরা আর দেরি করছি না, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ চলো, প্রথম প্রশ্ন। হ্যাঁ আচ্ছা, কি বলেছে খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, খুব মনোযোগ দিয়ে ক্লাস করবা। রিড দ্য প্যাসেজ বিলো, নিচের প্যাসেজটা পড়ো, অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ, অর্থাৎ এবং যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর করো। কয়টা প্রশ্ন আছে বলো তো আমাদের প্যাসেজ থেকে? প্যাসেজ থেকে আমাদের মোট প্রশ্ন আছে হচ্ছে 5টি, রাইট? এই 5টা প্রশ্ন কোত্থেকে আসছে বলো ভাইয়ারা? প্যাসেজ। তাহলে আমরা যেটা করব, আমরা যখন তোমরা পরীক্ষার হলে বসে অ্যান্সার করবা, তখন আগে অ্যান্সার করবো হচ্ছে তোমরা আগে প্রশ্ন পড়বা, পরে প্যাসেজ দেখবা। বাট যেহেতু আমরা হচ্ছে তোমার কি বলা যায়, আমরা প্যাসেজ এখন শিখছি, পড়ছি, জানছি, এখন আমরা প্যাসেজ আগে পড়বো, বুঝতে পেরেছো? ওকে চলো আমরা প্যাসেজটা একটু আমরা নজরপাত করি। হ্যাঁ খেয়াল করো, চিলড্রেন্স রাইট, শিশুদের অধিকার টু এডুকেশন, শিক্ষায়। তাহলে শিক্ষার প্রতি শিশুদের যে অধিকারটা, বাচ্চাদের যে অধিকারটা, ইজ ওয়াইডলি রেকগনাইজড টুডে অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। ওকে, ওয়াইডলি একটা অ্যাডভার্ব, রাইট? ওয়াইডলি একটা কি? এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা কি একটা অ্যাডভার্ব। ওকে, ওয়াইডলি রিকগনাইজড টুডে অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। ফান্ডামেন্টাল রাইট মানে কি? একটা মৌলিক অধিকার হিসেবে চিন্তা করা হয়। আরেকবার বুঝো, বলা হয়েছে যে শিক্ষার অধিকার,
শিশুদের শিক্ষার অধিকারকে আজকে সারা বিশ্বে একটা মৌলিক অধিকার হিসেবে ধরা হয়, চিহ্নিত করা হয়, বিবেচনা করা হয়। বুঝতে পেরেছ? তারপর আসো, বাট দ্যাট অলসো ইমপ্লাইজ মানে বোঝায়, দ্যাট অলসো ইমপ্লাইজ এই যে শিশুদের শিক্ষার অধিকার, এটা আরো কি বোঝায়? এটা আরো বোঝায় যে দ্য স্কুল দে গো টু, তারা যেই স্কুলে যায়, উইল হ্যাভ, সেই স্কুলে থাকবে আ প্লিজেন্ট, একটা আনন্দদায়ক অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এবং শিক্ষা বান্ধব একটা পরিবেশ। দুইটা ওয়ার্ড পেয়েছি, একটা হচ্ছে প্লিজেন্ট। প্লিজেন্ট অর্থ কি? অর্থ হচ্ছে আনন্দপূর্ণ, আনন্দপূর্ণ। আরেকটা কি আছে? অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, মানে হচ্ছে শিক্ষা বান্ধব। হ্যাঁ, শিক্ষা বান্ধব, এটা আমরা কি পাচ্ছি? শিক্ষা বান্ধব একটা পরিবেশ থাকবে। আমরা কি বুঝতে পারতেছি? সবাই একটু ভাইকে কমেন্ট করো তো, আমরা কি বুঝতে পারতেছি? এবং একটা শিক্ষা বান্ধব পরিবেশ থাকবে স্কুলের মধ্যে, ওয়্যার এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম। যেই স্কুলে গেলে কিনা প্রত্যেকটা শিক্ষার্থী একটা অত্যন্ত শান্তিপূর্ণ, আনন্দপূর্ণ, এনজয়েবল একটা টাইম তারা পাবে। তার মানে বলা হচ্ছে যে শিক্ষার অধিকার একটা মৌলিক অধিকার, কিন্তু এটাও নিশ্চিত করতে হবে যে তারা যে স্কুলে যাবে সেখানে যে একটা প্লিজেন্ট এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, শিক্ষার্থীরা সেখানে গেলেও একটা এনজয়েবল মোমেন্ট তারা এনশিওর করতে পারে। টিচার্স উইল বি কাইন্ড, সেসব শিক্ষকরা হবে সদয়, কেয়ারিং, অত্যন্ত যত্নবান, সাপোর্টিভ, অত্যন্ত তাদের প্রতি যত্নবান বলতে পারো, খুবই সাহায্য পরায়ণ হবে। অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড, এবং সেসব শিক্ষকের কাছে গেলে শিক্ষার্থীরা খুবই রিল্যাক্সড, খুবই শান্ত শিষ্ট ফিল করবে। নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন, হার্শ ওয়ার্ড মানে কি? কঠোর শব্দ, খুবই কঠোর শব্দ, কোনো কঠোর শব্দ বলা যাবে না বা বলবে না টু দেম। অ্যান্ড স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন উইথ লার্নিং ডিসএবিলিটিস, অর্থাৎ যেসব শিক্ষার্থীর পড়াশোনায় একটু ডিসএবিলিটি আছে, অর্থাৎ যারা ধরো ভালোভাবে বুঝে না, বা যাদের শুনতে প্রবলেম, যাদের চোখে একটু প্রবলেম আছে, যাদেরকে দুইবার বুঝাইতে হয়, কঠিন জিনিস ধরতে পারে না, তাদের প্রতি যেন এক্সট্রা কেয়ার নেওয়া হয়। তোমরা যে ক্লাসে পড়ো, তোমাদের ক্লাসে কি এরকম শিক্ষার্থী আছে না যে খুব ভালো সে বর্ণমালা চিনতে পারে না? থাকতেই পারে একজন শিক্ষার্থী, সে ভালো চোখে দেখতে পারে না, চোখে একটু ঝাপসা দেখে, তাকে একটু কেয়ার যেন নেওয়া হয়। একজন আছে সে একটু কথা ধরো, একটু কথা আটকে যায় মুখের মধ্যে, তার প্রতি যেন একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। যে একটু ক্লাসে আসতে লেট হয়, সে হাঁটতে হাঁটতে আসতে হয়, অথবা তার পা খুঁড়িয়ে হাঁটতে হয়, তার প্রতি যেন স্পেশাল কেয়ার নেওয়া হয়। এই রকম একটা শিক্ষা বান্ধব পরিবেশ থাকবে স্কুলের মধ্যে। এই কথাগুলো আমরা মনে হয় বুঝতে পেরেছি ইনশাল্লাহ। ওকে, তারপর কি বলেছে দেখো, দ্যাট আনফর্চুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন মেনি স্কুল, কিন্তু অনেক অনেক স্কুলের মধ্যে এইটা সাধারণ চিত্র না। তার মানে ভালো পরিবেশ, শিক্ষকরা সদয়, সাপোর্টিভ, কেয়ারিং, এইটা কমন সিনারিও না। তাহলে কমন সিনারিও কোনটা? দ্য সিস্টেম অফ এডুকেশন ইন দিস পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ইন দিস পার্টস বোঝাইছে কাকে? এই যে সাউথ এশিয়া। ইন দিস পার্ট বলতে কোন দেশে বোঝাইছে? এই যে আমাদের সাউথ এশিয়া, আমাদের সাউথ এশিয়া। ওকে, মানে এই যে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই রাষ্ট্রগুলোতে। Does not allow children much freedom and their special needs are often ignored, এবং তাদের যে স্পেশাল নিডসগুলো থাকে সেগুলোকে ইগনোর করা হয়। স্পেশাল নিডস বোঝাচ্ছে কাকে? অর্থাৎ যে শিক্ষার্থী ধরো একটু কম শুনে, একটু কম বুঝে, তার একটু চোখে প্রবলেম আছে, শুনতে একটু প্রবলেম আছে, বলতে একটু প্রবলেম আছে, তাদের এই স্পেশাল নিডস বলা হয়। তাদের বিশেষ চাহিদাগুলোকে ইগনোর করা হয়, গুরুত্ব দেওয়া হয় না। তোমাদের ক্লাসে এরকম হয় কিনা? ধরো যে শিক্ষার্থীরা বুঝে না, তাদেরকে টিচার কখনো প্রশ্ন করে না, তাদেরকে গিয়ে একটু কেয়ারও করে না। এমন আমি নিজে দেখেছি, আমি নিজে যে স্কুলে পড়েছি, যারা একদম ব্যাকবেঞ্চার, তাদের কাছে টিচাররা যেত না, টিচার প্রশ্ন করতো না, তারা কি করতো খেয়ালও রাখতো না। এই রকম একটা সিচুয়েশন আমি দেখেছি। আমি জানি না এখনো এটা আছে কিনা, যেহেতু আমি স্কুল কলেজে আর সেরকম ভাবে যাই না। যদি থাকে তোমরা জানাও।
তো এই যে ক্লাসের মধ্যে ধরো 100 জনের মধ্যে 20 জন বুঝে ভালো, টিচার অলওয়েজ দেখবা তাদের কাছ থেকে হোমওয়ার্ক নেয়, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, তাদেরকেই প্রেস করে, তাদেরকে আবার ভালোভাবে বুঝায় দেয়, এই কোনটা বুঝো নাই বলো, এই তোমার খাতাটা দেখি, এই একটু ভালোভাবে দেখি। বাট যার রোল 99, যার রোল 100, যার রোল 90, যে ভালোভাবে পড়ে না তাকে কিন্তু টিচার বলে না এই কোনটা বুঝো নাই, এই বানানটা ভুল হইলো, এটা একটু দেখো, এটা বুঝো নাই কেন, এই সার্কিটটা দেখাও, কোনটা সমস্যা, কোন কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, কোন এমসিকিউটা বুঝতেছো না, কোন অঙ্কটা পারতেছো না, এইটা কিন্তু ওই ব্যাক বেঞ্চে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করা হয় না। এটা একটা বড় ধরনের ইগনোরেন্স তাদের প্রতি, এটা বড় ধরনের একটা ডিসক্রিমিনেশন। বুঝতে পেরেছো? ওকে, এটা কোন ব্যাচের জন্য? এটা 25 ব্যাচের অ্যাডমিশনের ক্লাস। তোমরা 26 ব্যাচও করতে পারো, কারণ যারা এগিয়ে থাকতে চায় তারা অবশ্যই এই ক্লাসগুলো করবে। ঠিক আছে? জি ভাইয়া, তার জন্যই এই অবস্থা। দেখছো একজনের সাথে অলরেডি মিলে গেছে, অলরেডি মিলে গেছে। যে আতিকুর রহমান বলছে যে ভাইয়া আমাদের স্কুলে আছে। তারপরে একজন বলছে জি ভাইয়া কলেজে এমন হয়, এই তো দেখছো আমি কিন্তু ধরে ফেলছি, এখনো এরকম চলে। তার মানে দেখো আমি বলতেছি আমি এইচএসসিতে পড়ছি 2015-16 সালে, তার মানে 10 বছর আগের ঘটনা। 10 বছর আগে যেমন ছিল একই অবস্থা এখনো চলতেছে। তাহলে কিভাবে আমরা শিক্ষায় উন্নত হব, আমরা কিভাবে জাতি হিসেবে উন্নতি হব, আমরা কিভাবে বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াবো, আমরা কিভাবে দুর্নীতি অপরাধ এগুলোর বিরুদ্ধে দাঁড়াবো যদি আমরা শিক্ষিত জাতি করতে না পারি? নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিল? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি এক শিক্ষিত জাতি উপহার দিব। তাহলে এই যে মেয়েরা ছেলে যে শিক্ষিত না হয়, তাহলে শিক্ষিত জাতি হওয়া কোনোদিনই সম্ভব না। আগে শিক্ষিত হতে হবে। ঠিক আছে? 7.0 না 6.0, 5.0 তো শেষ, ইংলিশ ইউনিট 6.0 সো সামনে আসবে, নিশ্চয়ই সামনে আসবে, তোমরা একটু অপেক্ষা করো। ওকে, আমরা মনে হয় বুঝতে পারতেছি প্যাসেজটা, আমরা প্যাসেজটা বোঝার দিকে গুরুত্ব দিই। হ্যাঁ, আমরা প্যাসেজ বোঝার দিকে গুরুত্ব দিই। আসো তারপরে ফেরা 6.0, 7.0 আরো পরে। ওকে, চিলড্রেন রিমেন সাইলেন্ট ইন দ্য ক্লাস। শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে চুপ করে থাকে। আনলেস দেয়ার টিচার্স আস্ক দেম আ কোয়েশ্চেন। শিক্ষকরা যতক্ষণ না প্রশ্ন করে, এই তুই বুঝছিস? সবাই একসাথে বলে জি স্যার বুঝছি। হয় না এরকম? এই সবাই বুঝছো? জি স্যার বুঝছি। ওই যে পিছনে যে আছে সে যে বুঝে নাই, এটা টিচার খেয়াল করে না। তাহলে বলছে শিক্ষার্থীরা সাইলেন্ট থাকে, খালি সাইলেন্ট থাকে তাদেরকে কোনো প্রশ্ন না করা হলে। দে ক্যান নট মেক চেঞ্জ অফ দেয়ার এডুকেশন অ্যান্ড আর এনকারেজ টু বি ওবেডিয়েন্ট লিসনার্স। তাহলে তারা কি হয়ে থাকে? তারা হচ্ছে একেবারে মনোযোগী শ্রোতা। তারা বুঝুক না বুঝুক আরামে ক্লাস করে শুধু। তাদেরকে টিচার বলে, আমার এরকম হয় না, বেশি প্রশ্ন করে তুই বেশি বুঝোস নাকি, এই পাকনা কই থেকে আসছে, এই ইচ্ছরে পাকা। তাহলে এই যে তাদেরকে যে মুখ বন্ধ করে দেওয়া হয়, প্রশ্ন করার এক ধরনের টেন্ডেন্সিতে ক্লাসের মধ্যে করা হয় না, এই কারণে কি হয়? এই কারণে হচ্ছে সমস্যা। সবাই চুপ, হ্যাঁ স্যার বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি, স্যার খুব বুঝছি। দিন শেষে বুঝছে হচ্ছে আলু, বুঝে নাই কিন্তু। তাহলে এই যে সাইলেন্ট, এটা টিচার সাইলেন্ট করে রাখে। এই বেশি প্রশ্ন করবা না, এই তুমি বেশি কথা বলো, এই চুপ করো, এই থামো, এই বসো, এটা করা যাবে না। লার্নিং ইজ স্টিল বেসড অন রোট মেমোরাইজেশন। তার মানে এখনো শিক্ষার্থীরা গোরামির মধ্যে আছে, খালি মুখস্থ বিদ্যার মধ্যে আছে। মুখস্থ, এই খালি মাথায় নাও মুখস্থ করো ছাইড়া দাও, মাথায় নাও মুখস্থ করে ছাইড়া দাও, বুঝো আর না বুঝো, অ্যানালাইসিস করো আর না করো, খালি মাথায় ঢুকাও ছাইড়া দাও। সো মেমোরাইজেশনের উপর এখনো পড়াশোনা চলছে, না বুঝে। which does not allow students to think critically। তাহলে এইভাবে মেমোরাইজেশন কি হয় না? শিক্ষার্থীরা ক্রিটিক্যালি চিন্তা করতে পারে না, জটিল জটিল কনসেপ্টকে চিন্তা করতে পারে না। বুঝতে পেরেছো? তারপর এবার আমরা একটু প্রশ্নগুলোতে তাকাই। সবাই একটু খেয়াল করো, আমরা প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, আমরা প্রশ্ন নাম্বার 1, তোমরা যেটা করবা প্রত্যেকে কোয়েশ্চেনের নাম্বারটা দিয়ে তারপর কমেন্ট করবা। বুঝতে পেরেছো? আমরা প্রত্যেকটা কমেন্টে চাই যে ওকে
কোয়েশ্চেন করলেই বকা দেয় যে শাহরিন সত্য কথা বলছো। এটা এটা তোমাদের সময় আছে, আমার সময় ছিল। এমন হয়তো মাঝে মাঝে ধরো একবার এমন হয়েছে জানো, আমি আর একটা ইতিহাস আমি শেয়ার করি, একটা ছোট্ট স্টোরি। আমি একবার আমাদের স্কুলের মধ্যে, আমি তখন 9-এ বা 10-এ পড়ি, সম্ভবত 10-এ, খুব পসিবলি 2014 সাল। আমার স্কুলের মধ্যে টিচার আসছে, বুঝছো? টিচার হচ্ছে, আমি তখন 10-এ, আমার রোল ছিল ক্লাসে 4। আমি ছেলেদের মধ্যে 2, দ্বিতীয় ছিলাম, মেয়েদের মধ্যে, মানে টোটাল স্টুডেন্ট 4 ছিলাম। তো একজন নতুন টিচার আনছে, হ্যাঁ, ইংলিশ টিচার। আমাদের স্কুলে অনেকদিন ইংলিশ টিচার ছিল না, অনেক বছর, 2-3 বছর টানা ছিল না। এখন একজন টিচারকে আনছে। এখন টিচারকে কিন্তু একদম সবচেয়ে বড় ক্লাস যেটা, এখানে দিয়ে কিন্তু টিচারকে অনেক সময় যাচাই বাছাই করা হয়, ইন্টারভিউ নেওয়া হয় যে টিচার আসলে, টিচার যদি একদম নতুন, তিনিও ক্লাসে নতুন আসবেন, সো যে শিক্ষার্থীদের সাথে উনি কোপ আপ করতে পারেন কিনা, পড়াইতে পারতেছেন কিনা। তো আমাকে যেই অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, ওনার হচ্ছে একজন শুভাকাঙ্ক্ষী ছিল ওই টিচার, ইংলিশ টিচার, অর্থাৎ ওনার পরামর্শে, ওনার রিকমেন্ডেশন নিয়ে আসছে, হ্যাঁ। এখন যেটা হইলো, আমি তো এটা জানি না, আমাকে তো বলে না এটা। তো এখন যেটা হয়েছে, আমি শিক্ষককে যখন অনেক রকম ইংলিশে প্রশ্ন করতেছিলাম, যেহেতু আমি ফার্স্ট সেকেন্ডের স্টুডেন্ট, এখন কি হইলো, ওই টিচার, অবশ্যই শিক্ষক খুবই সম্মানীয়, আমি সম্মান দিয়ে বলছি, সামহাও উনি হয়তো প্রশ্নগুলোকে একটু গুলিয়ে ফেলতেছিল, অর্থাৎ প্রশ্নের অ্যান্সারগুলো তিনি ইনস্ট্যান্ট দিতে পারছেন, যেহেতু উনিও নিউ, তাই না? এখন আমরা তো নিউ না, আমরা তো ক্লাসের মধ্যে আমরা পড়াশোনা করছি জিনিসগুলো। সো আমি সিম্পল জিনিসই কিছু প্রশ্ন করছি, টিচার ওই প্রশ্নগুলোকে আসলে গুছিয়ে উত্তর দিতে পারছিলেন না, এবং তিনি আসলে আটকে যাচ্ছিলেন। এবং পরবর্তীতে যেটা হয়েছে, এটা অমানবিক। ওই শিক্ষক পরে বিজ্ঞান ক্লাসে এসে, ওই যে অ্যাসিস্ট্যান্ট যার রিকমেন্ডেশন ছিল, সে আমাকে বিজ্ঞান ক্লাসে আমি পড়া পারা সত্ত্বেও আমাকে মাইনর অজুহাতে আমার এই 2 হাতের মধ্যে লাল করে ফেলছে, লাল করে ফেলছে। 10টা করে 20টা ব্যাট দিয়ে বাড়ি দিয়েছে। তখন ব্যাট ছিল, জালি বেদ দিয়ে আমাকে 10টা করে, আমার একদম হাত লাল হয়ে গেছে। আমার হাত লাল হয়ে পুরো গরম হয়ে জ্বর চলে আসছে পুরো শরীরে। তখন দেখো কি অবস্থা, যে আমি কেন প্রশ্ন করলাম, আমি কেন টিচারকে প্রশ্ন করে আমি আটকাইলাম, এই জন্য আমার শাস্তি হয়েছে। টিফিনের আগের পিরিয়ডে বিজ্ঞান ক্লাসটা ছিল, আমাকে প্রচুর মেরেছে টিচার। সো সেটা আমি সারা জীবন মনে আছে, যে কিভাবে একটা দুর্নীতির প্রশ্রয় দেওয়া হলো, যে আপনি আপনার শুভাকাঙ্ক্ষীকে আনবেন কেন? তিনি যদি কোয়ালিফাইড থাকতো এনাফ, তাহলে আপনি কোয়ালিফাইড মানুষকে আনবেন। আর যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়, তাহলে আমাদের কাছে কেন আনলেন যে তোমরা প্রশ্ন করো? এখন আমি প্রশ্ন করেছি, ফ্র্যাঙ্কলি উত্তর দিতে পারে না টিচার, অবশ্যই কোয়ালিফাইড, কিন্তু সামহাও হয়তো হয় না এই জিনিসটা। আমার সাথে ভালো আচরণ করা যেত, হ্যাঁ, কিন্তু আমাকে আঘাত করা হয়েছে। সো এই যে মুখ বন্ধ করে দেওয়া, তারপরে আমি কখনোই আর ক্লাসের মধ্যে প্রশ্ন করি নাই, কোনো দিনই প্রশ্ন করি নাই। সো এই ব্যাপারগুলো কিন্তু বেশ কষ্ট দেয়, হ্যাঁ। আসো আমরা এবার বাস্তবতা একটু ফিরি, আমরা ক্লাসে ফিরি, হ্যাঁ। কি বলেছে দেখো, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট, এই প্যাসেজে আসলে কোন জিনিসটাকে মূলত সাজেস্ট করা হয়েছে, তুলে ধরা হয়েছে। The way education is imparted in many schools does not uphold children's right to education. বলেছে যে যেভাবে বিভিন্ন স্কুলের মধ্যে শিক্ষাটাকে পরিচালনা করা হচ্ছে, সেই শিক্ষাটা শিক্ষার্থীদের যেই অধিকার, সেটাকে আসলে সমুচ্চিত করে না, সেটাকে আসলে তারা তুলে ধরতে পারছে না, শিক্ষার্থীর অধিকারকে রক্ষা করতে পারতেছে না। দেখো, ডাজ নট আপহোল্ড, তাহলে শিক্ষার যে ব্যবস্থা, সেটা শিক্ষার্থীদের চাহিদাকে, যারা যারা বিশেষ চাহিদার আছে, তাদের চাহিদাকে সমুচ্চিত করে রাখতে পারছে না। কোনটা কথা সত্য, সেটা উত্তর হবে এডুকেশন সিস্টেম ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এই যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাগুলো ইজ সেন্সিটিভ, অত্যন্ত সুচারু, টু দ্য রাইটস অফ স্টুডেন্টস উইথ লার্নিং ডিসএবিলিটিস। তারা কি সেন্সিটিভ? নিশ্চয়ই না। প্যাসেজে বলা হয়েছে যে ডিসএবিলিটিস যাদের রয়েছে লার্নিং, তাদেরকে ইগনোর করা হয়। তাহলে সেন্সিটিভ ওয়ার্ডটা তো যাবে না, নিশ্চয়ই। সেন্সিটিভ তো পজিটিভ ওয়ার্ড, যাবে না। তাই এটা মিলতেছে না। টিচার্স আর অলওয়েজ রেসপেক্টফুল টু হিউম্যান। তাহলে শিক্ষকরা সকল মানুষের কাছে সম্মানিত। যেই ছেলেকে আপনি বকা দিলেন, মারলেন, সে নিশ্চয়ই আপনাকে সম্মান করে না, হয়তো চুপ থাকে বাধ্য হয়ে, কিন্তু সম্মান কিন্তু সে করে না। টিচার্স ইন্সপায়ার দ্য স্টুডেন্টস টু ডেভেলপ দ্য অ্যাবিলিটি অফ ক্রিটিক্যাল থিঙ্কিং। শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য ইন্সপায়ার করে না। আমরা লাস্ট লাইনটাই তো পেলাম, এই যে দেখো, যে লার্নিং, এই যে which does not allow students to think critically। তাহলে শিক্ষকদের এরকম আচরণ ক্রিটিক্যালি থিঙ্ক করতে শিক্ষার্থীদেরকে অ্যালাউ করে না।
তাহলে কোনটা পাচ্ছি দিন শেষে বলো তো ভাইয়া? তাহলে এইটাও যাচ্ছে না, এইটাও যাচ্ছে না, এইটাও যাচ্ছে, উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের এ নাম্বার। তাহলে প্রথম উত্তর কারা কারা এ দিয়েছো সঠিক কি? এই ফা ফা করে কে? এটা আবার কেমন সমস্যা? মেলাদিন পরে আলাম ভাইয়া ক্লাসে। মুজাহিদ কি অবস্থা, কেমন আছো ভাইয়া? অনেকদিন পরে তোমার ক্লাস দেখলাম। ওকে ফাইন, তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর আমরা করতে পারলাম, রাইট? তাহলে কি হবে? উত্তর হবে হচ্ছে এ নাম্বার। তারপরে আসো 2 নাম্বার। সবাই নাম্বার দিয়ে অ্যান্সার করবা। তোমরা অনেকে বলো ভাই নাম্বার দেন না, আজকের প্রশ্নের সবগুলোতে নাম্বার দেওয়া আছে, সো নাম্বার নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রশ্ন, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি নিয়ে কথা বলেছে? হিউম্যান রাইটস, মানবাধিকার। মানবাধিকার মানে কি? একটা মানুষের বাঁচার অধিকার, একটা মানুষের জীবন যাপন করার অধিকার, একটা মানুষের সম্পদ গ্রহণের অধিকার, একটা মানুষের ধর্ম গ্রহণের অধিকার, একটা মানুষের সকল অধিকারকে বলা হয় মানবাধিকার। তাহলে এই প্যাসেজে কি একটা মানুষের সকল অধিকার নিয়ে কথা বলছে? নিশ্চয়ই না, শুধু শিক্ষার অবস্থা নিয়ে কথা বলেছে, শিক্ষার অবস্থা। তারপরে আসি দ্য জেনারেল পিকচার ইন মেনি স্কুল। এখানে বেশিরভাগ স্কুলের যে কমন সিনারিও, সাধারণ চিত্র, বাস্তব প্রেক্ষাপটটা তুলে ধরা হয়েছে, এটা নেওয়া যায়। আমরা তারপরে বাকিগুলো পড়ব। দ্য প্রবলেমস টিচার্স ফেস ইন দ্য ক্লাসরুম। এই প্যাসেজে কি বলা হয়েছে যে শিক্ষকরা ক্লাসরুমে গিয়ে কি কি প্রবলেম ফেস করেন? না, কিন্তু স্টুডেন্টদের প্রবলেম কথা বলা হয়েছে। তাহলে এইটাও কিন্তু হবে না। এখানে কি মূল কথা, পুরো প্যাসেজের মূল বক্তব্য কি মেমোরাইজেশন, মুখস্থবিদ্যা? না, মূল বক্তব্য হচ্ছে শিক্ষার্থীরা যে ইগনোরড, যাদের ডিসেবিলিটিস আছে তাদেরকে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় না, পুরো শিক্ষা ব্যবস্থার চিত্রটা তুলে ধরা হয়েছে। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে আমাদের বি নাম্বার, দ্য জেনারেল পিকচার ইন মেনি স্কুল। অনেক আমাদের যে বেশিরভাগ স্কুলগুলোতে যে চিত্র, বেশিরভাগ স্কুলের যে অবস্থা, সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। বুঝতে পেরেছো ছোট বন্ধুরা? ওকে, আসো তাহলে আমরা তারপরে যাই। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে কি? এই প্যাসেজ অনুসারে কোন কথাটা সত্য? ঠিক আছে, আমরা মোট 5টা প্রশ্ন পাবো। প্রথম কথা, স্টুডেন্ট লিসেন টু টিচার্স অবিডিয়েন্টলি। এই প্যাসেজে কি এটা বলা হয়েছে যে শিক্ষার্থীরা খুবই মনোযোগ সহকারে বাধ্যগতভাবে শিক্ষার্থীদের মানে শিক্ষকদের কথা শুনে বাস্তবতাটা তুলে ধরতে হবে? আচ্ছা, টিচার্স অনলি টিচ স্টুডেন্ট টু বি ওবিডিয়েন্ট। শিক্ষকরা শিক্ষার্থীদের বোঝায় তোমাদেরকে চুপ থাকতে হবে। কোন কথাটা বেশি সত্য? স্টুডেন্টস লিসেন টু টিচার্স ওবিডিয়েন্টলি উইদাউট আস্কিং কোয়েশ্চেন্স। শিক্ষার্থীরা শিক্ষকদেরকে আরামে মনোযোগ সহকারে শুনে, কিন্তু তারা নিজেরাই কোনো প্রশ্ন করে না। কথার প্যাটার্ন বুঝো। এখানে বলা হয়েছে স্টুডেন্টস লিসেন টু টিচার্স অবিডিয়েন্টলি, মানে শিক্ষার্থীরা নিজেরাই আরামে কথা শুনে, অর্থাৎ তাদের উপর কোনো প্রেশার নাই। 2 নম্বর বাক্যে বলছে টিচার্স অনলি টিচ স্টুডেন্টস টু বি অবিডিয়েন্ট। শিক্ষকরা তাদেরকে চুপচাপ করে রাখে, যে প্রশ্ন করা যাবে না। কোনটা বাস্তব তুলে ধরা হয়েছে এটা বলবা। কথাগুলো কিন্তু একই রকম, কিন্তু কোনটা বাস্তব? এই লাইনে বলছে টিচাররা স্টুডেন্টদেরকে চুপ করে রাখে, যতক্ষণ না প্রশ্ন করে ততক্ষণ উত্তর দেওয়া যাবে না। কোনটা বাস্তব? এর পরের বাক্য দেখো, স্টুডেন্টরা কিন্তু সাবজেক্ট। স্টুডেন্টস লিসেন টু টিচার্স অবিডিয়েন্টলি। শিক্ষার্থীরা আরামে কথা শুনে উইদাউট আস্কিং কোয়েশ্চেন, কোনো প্রশ্ন তারা করে না। শিক্ষার্থীরা প্রশ্ন করে না নাকি শিক্ষক প্রশ্ন করতে দেয় না, এই কথাটা কিন্তু বুঝতে হবে। পুরো প্রশ্নের মিনিং কিন্তু এটা। স্টুডেন্টস আর ফোর্সড টু আস্ক কোয়েশ্চেন্স বাই টিচার্স। শিক্ষার্থীদেরকে প্রশ্ন করার জন্য চাপ দেওয়া হয়, প্রশ্ন করো প্রশ্ন করো। এইটা তো ডাহা মিথ্যা কথা। তাহলে এইটাও মিথ্যা কথা, শিক্ষার্থীরা প্রশ্ন করতে চায় বরং তাদেরকে প্রশ্ন করতে দেওয়া হয় না, এইটাও মিথ্যা কথা। কোনটা হবে? টিচাররাই তাদেরকে শুধুমাত্র চুপ থাকতে শেখায়। চুপ। উত্তর কোনটা হবে? উত্তর বি। উত্তর এই প্রশ্ন সি না। সি কেন না? কারণ এই প্রশ্ন বলতেছে যে শিক্ষার্থীরা নিজেরাই প্রশ্ন করে না। উইদাউট আস্কিং মানে কি? শিক্ষার্থীরা নিজেরা প্রশ্ন করে না, কিন্তু আমরা প্যাসেজে পেয়েছি কি? শিক্ষক সুযোগ দেয় না। আনলেস টিচার্স আস্ক কোয়েশ্চেন। শিক্ষকরা সুযোগ দেয় না, এই জন্য শিক্ষার্থীরা চুপ করে থাকে। তার মানে এটা বাধ্য করা হচ্ছে না। আর এই বাক্যে বলা হয়েছে শিক্ষার্থীরা নিজেরাই প্রশ্ন করতে চায় না। হইল জিনিসটা? দেখো, শব্দ কিন্তু একই রকম দেখতে, বাট পার্থক্য আছে তাদের সেন্সে, তাদের ওয়ে অফ ডেলিভারিতে। বুঝে গেল?
অনেকে 3-এ সি দিয়েছো, সি হবে না, এইটা সি, এটা বি হবে। কথার মধ্যে চিন্তা করতে হবে যে কে কাকে বাধ্য করছে। শিক্ষার্থীরা এই 3টা বাক্য হচ্ছে, দেখো দেখো এইখানে হচ্ছে শিক্ষক বাধ্য করতেছে যে তোমরা কোনো প্রশ্ন করবে না। দেখো না, প্রশ্ন করবা না এটা বুঝাইছে, এই জন্য উত্তর কি হবে? উত্তর হবে বি নাম্বার। অনেকে সি দিয়েছো খুব কাছাকাছি, বাট উত্তর হচ্ছে বি। তারপর আসো, খেয়াল করো 4 নম্বর কোয়েশ্চেন কি বলেছে। দ্য ওয়ার্ড মেমোরাইজেশন মিনস, মেমোরাইজেশন মুখস্থ করার মানে কি? মুখস্থ করা মানে কি? একটা জিনিস মস্তিষ্কের মধ্যে একদম আইটা দেওয়া, কোনো বোঝা লাগবে না, কোনো অ্যানালাইসিস করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না, জাস্ট একদম মেমোরিতে গাইথা দেওয়া। এটাকে কি বলে? মুখস্থ করা। তাহলে মুখস্থ করা কি বুঝিয়েছে? দ্য প্রসেস অফ কমিটিং সামথিং টু মেমোরি, অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে কোনো জিনিসকে এঁটে দেওয়া, একদম বিধিয়ে দেওয়া, এটাকে বলা হয় মুখস্থ। 2 নম্বর, অ্যাপ্লাইং রিজন টু রিমেম্বার সামথিং, কোনো জিনিসকে মনে রাখার কারণটা চেষ্টা করা, খুঁজে বের করে অ্যানালাইসিস করা। না, অ্যানালাইসিস তো মুখস্থর সাথে যায় না। ফরগেটিং এভরিথিং এক্সেপ্ট দ্য লেসন লার্নড, যে জিনিসটা পড়ছো তাছাড়া দুনিয়ার সব কিছুকে ভুলে যাওয়া কি মুখস্থ বলে? না, ভুলে যাওয়ার সাথে মুখস্থর কোনো সম্পর্ক নাই। তারপর আসো, রিপিটিং লেসন্স উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দ্যাম, কোনো জিনিস না বুঝে বারবার বলা। দেখো, বারবার বলা মানেই যে মুখস্থ এমন কিন্তু না। তার মুখস্থ মানে হচ্ছে মস্তিষ্কে একদম আইটা ফেলা জিনিসটাকে উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং। তাহলে উত্তর কোনটা হবে? মেমোরিতে এঁটে ফেলা। তার কারো একটা মস্তিষ্ক, কারো একটা ব্রেইন, কারো মস্তিষ্কের মধ্যে কোনো জিনিসকে আটকায় ফেলাকে বলা হয় মুখস্থ করা। উত্তর কি হবে? উত্তর হবে 4-এ এ নাম্বার। ওকে, তারপর 5 প্যাসেজের লাস্ট কোয়েশ্চেন। The passage suggests that children with learning disabilities, তাহলে যেই সকল শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রে কিছু ডিসএবিলিটি আছে, কিছু প্রবলেম আছে, হ্যাঁ, ইন মেনি স্কুলস আর, তারা বিভিন্ন স্কুলের মধ্যে, বেশিরভাগ স্কুলের মধ্যে তারা কিসের শিকার হয়? অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য টিচার্স, তারা কি শিক্ষকের থেকে প্রশংসা পায়? তাদেরকে কি শিক্ষক প্রশংসা করে? বলতো কোনটা বুঝাইছে? প্যাসেজে কোনটা বলছে সেটা উত্তর দিবা। তাদেরকে কি প্রশংসা করা হয়? হার্শলি ট্রিটেড বাই টিচার্স, তাদের সাথে কি বাজে আচরণ করা হয়? প্যাসেজে কোনটা বলছে? লুকড আফটার বাই টিচার্স, শিক্ষকরা তাদেরকে অনেক যত্ন করে, খেয়াল রাখে। জেনারেলি ইগনোরড বাই দ্য টিচার্স, নাকি শিক্ষকদের দ্বারা শুধু ইগনোর হয়? কোনটা হবে? উত্তর করো সবাই উত্তর করো। এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, সবাই একটু উত্তর করবে একে। উত্তর কি দিয়েছো তোমরা সবাই? উত্তর কি দিচ্ছ? ডি। ইয়েস, এই উত্তর একটাই হবে। উত্তর কি হবে? উত্তর হবে আমাদের ডি, জেনারেলি ইগনোরড। এটা ছাড়া আর কিছু হওয়া পসিবল না, তাই না? এই প্রশ্ন তো একটাই হবে। ওকে ফাইন, তাহলে আমরা 5টা প্রশ্ন সলভ করে ফেললাম। আমরা চলো তার পরের কোয়েশ্চেনগুলোতে আগাই। হ্যাঁ, ধীরে ধীরে এবার আমরা গ্রামারের দিকে যাবো। এবার আমরা কি যাব? আমরা গ্রামারের প্রশ্নগুলোর দিকে এগিয়ে যাব। চলো আমরা একটু অন্য প্রশ্নে আগাই। চলো, ওকে ওকে। প্রশ্ন, the teacher let the students dash for 5 minutes. let দিয়ে আমাদের একটা কি ধরনের বাক্য তৈরি হবে বলতো? লেটকে আমরা কি ভার্ব বলি? লেটকে আমরা বলে থাকি হচ্ছে একটা কজেটিভ ভার্ব, রাইট? লেটকে আমরা কি বলি বলো তো ভাইয়ারা? কজেটিভ ভার্ব। লেটকে আমরা কি বলি? লেটের একটা ডাক নাম হচ্ছে কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব। ওকে, লেটকে আমরা কি বলে থাকি বলো তো? পজিটিভ ভার্ব। লেটকে আমরা কি বলি? পজিটিভ ভার্ব। তাহলে পজিটিভ ভার্বের পরে যে ভার্বটা আসে তার প্যাটার্নে কিছু বিষয় আছে। প্যাটার্নের
তাহলে খেয়াল করো লেটের পরে যদি দেখো ডুয়ার আসছে, ডুয়ার, হ্যাঁ ডুয়ার, তাহলে ডুয়ার যদি আসে তাহলে কি হবে, পরবর্তী ভার্বটা বেস ফর্ম। আর যদি লেটের পরে খেয়াল করো যে ভাইয়ারা লেটের পরে যদি রিসিভার আসে তাহলে কি হবে, বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। ওকে, এই দুইটা জিনিসকে সবাই একটু মনে রাখো। তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া ডুয়ার আর রিসিভার জিনিসটা কি, আমরা অনেকে বুঝি নাই। হ্যাঁ চলো আমরা এটা একটু আলোচনা করব, সবাই একটু মনোযোগ দাও ভাইয়ারা। আচ্ছা খেয়াল করো, ডুয়ার মানে হচ্ছে যে কাজ করতে পারে। ধরো আমি যদি থাকি আমি কাজ করতে পারি, একটা গরু থাকলে সে খাবার খেতে পারে, সে কাজ করতে পারে, একটা ছেলে হলে কাজ করতে পারে, একটা মেয়ে হলে কাজ করতে পারে, একজন রাষ্ট্রপতি কাজ করতে পারে, প্রেসিডেন্ট কাজ করতে পারে। কিন্তু যদি এখানে হয়তো ধরো একটা কলম, কলম তো নিজে নিজে কাজ করতে পারে না, একটা খাতা সে তো নিজে নিজে কাজ করতে পারে না, একটা ফুল সে তো নিজে নিজে কাজ করে না। তার মানে ব্যক্তিবাচক জিনিসগুলো সাধারণত একটা ডুয়ার হয়ে থাকে মোস্ট অফ দ্য কেসেস। তাহলে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস, তাহলে শিক্ষক শিক্ষার্থীদেরকে 5 মিনিট ভাবতে সময় দিলেন। তাহলে ভাববে কারা, ভাববে কারা, স্টুডেন্টসরা। তারা কি হবে, তারা নিশ্চয়ই কি, তারা নিশ্চয়ই হচ্ছে ডুয়ার, কারণ তারা ভাবতে পারে, যে কাজ করতে পারে সে কি, ডুয়ার। তাহলে ডুয়ারের পর নিয়ম কোনটা, ভার্বের বেস ফর্ম, কিচ্ছু লাগবে না, শুধু ভার্বের বেস ফর্ম কোনটা আছে, টু আছে, এখানে ইনফিনিটিভ হয়ে গেছে, উত্তর হবে না। থিঙ্কিং এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে, হবে না। থট ভি2 হয়ে গেছে, হবে না। উত্তর হবে কোনটা, উত্তর হবে হচ্ছে থিঙ্ক। উত্তর কোনটা হবে, উত্তর হবে থিঙ্ক। বুঝতে পেরেছো? অনেক বলছে জান্নাতুল ফেরদৌস সোমা বলেছে রোজার মধ্যে ক্লাস করতে পারি না, শুধু ঘুমিয়ে ধরে। এই ঘুমাইলে হবে না, তোমার সামনে পরীক্ষা, তোমার সামনে পরীক্ষা না, সো তোমার যার পরীক্ষা, তোমার যার একটা চান্স পাইতে হবে, তার কিভাবে ঘুমিয়ে ধরলে হবে? এই যে ভাইয়া কষ্ট করে ক্লাস নিচ্ছি না, তুমি এগুলো বললে ভাইয়ের কেমন লাগে? পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, চান্স পাওয়ার পরে অনেক ঘুমাইও, কোনো সমস্যা নেই। আসো তারপরে কোয়েশ্চেন, ওকে আসো। হাসান ইনফর্মস দ্যাট, হাসান ইনফর্মস দ্যাট, ইনফর্মস মানে কি, জানাই। হ্যাঁ কোন টেন্সে আছে খেয়াল করো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। হ্যাঁ সবগুলো প্রশ্ন ভাইয়া ব্যাখ্যা করে বুঝাই দিব, কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। তাহলে ইনফর্মস কিসে আছে বলো দেখি ভাইয়ারা, এটা আছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনিট, রাইট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ওকে, তাহলে কিসে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে হাসান ইনফর্মস দ্যাট যারা ড্যাশ দ্য ওয়ার্ক অলরেডি, অর্থাৎ যারা ইতোমধ্যেই কাজটা করে ফেলেছে। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা এখন কি বসাবো, খেয়াল করো অলরেডি যেখানে থাকে, অলরেডি, হ্যাঁ অলরেডি না শুধুমাত্র, আরো কিছু ওয়ার্ড আছে। যেমন ধরো যদি থাকে যে জাস্ট, জাস্ট নাও, তারপর হচ্ছে অলরেডি, রিসেন্টলি, লেটলি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেই টেন্সটা কি হবে, সেই টেন্সটা হবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হবে ভাইয়ারা বলো তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কোনটা যায় আমাদের, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ অথবা হ্যাজের সাথে ভি3, হ্যাভ বা হ্যাজের সাথে ভি3। তাহলে যারা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হ্যাভ বা হ্যাজের সাথে কোনটা আছে, এই যে দেখো হ্যাজ ফিনিশড। তাহলে উত্তর কোনটা হবে, উত্তর হবে বি নাম্বার। তাহলে উত্তর কোনটা হবে, হাসান ইনফর্মস দ্যাট যারা হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক অলরেডি। তাহলে হাসান জানালো যে যারা ইতোমধ্যেই কাজটা করে ফেলেছে। সবাই বুঝতে পেরেছো ভাইয়ারা? এটা কিন্তু ইজি কোয়েশ্চেন ছিল না। তাহলে 7 অ্যান্সার কি হবে, 7 অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বার। তারপর আসো, 10 men died in accident। আচ্ছা আমরা আগের টেন্সটা খেয়াল করে বারবার বলতেছি, তোমরা যখন পরের অ্যান্সারটা করবা নিশ্চয়ই আগের যে টেন্সটা আছে সেটা খেয়াল করবা, কারণ আগের টেন্সের সাথে পরের টেন্সের একটা কো রিলেশন আছে, তাদের ওকে সিকোয়েন্স আছে। তাহলে এই ডাইট কোন টেন্সে আছে বলো তো, ডাইট ডিআইইডি, এটা হচ্ছে ভি2 তে আছে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। কিসে আছে, পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট টেন্স আছে। তা বলেছে যে 10 men died in accident, একটা অ্যাক্সিডেন্টে 10 জন মারা গেছে, as a car and a bus,
যখন একটা বাস এবং আরেকটা কার ড্যাশ লাস্ট ইভিনিং, ওকে, খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড, লাস্ট ইভিনিং, গতকাল সন্ধ্যায়। তাহলে কিছু কিছু শব্দ আছে যারা পাস্ট ইনডেফিনিট টেন্সকে বোঝায়। খেয়াল করো শব্দগুলো কি। যেমন ধরো হতে পারে যে ওয়ান্স, তারপর হচ্ছে গিয়ে স্টারডে, লাস্ট উইক, তারপর হচ্ছে লাস্ট নাইট, লাস্ট যুক্ত যে কোনো ওয়ার্ড, হ্যাঁ। তারপর হচ্ছে লাস্ট মান্থ, তারপর হচ্ছে ইন দ্য প্রিভিয়াস ডে, হ্যাঁ। এই যে শব্দগুলো আছে এরা কোন টেন্সকে নির্দেশ করে? এরা নির্দেশ করে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কাকে বলো তো ভাইয়া? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স কোনটাতে বসছে বলো তো? পাস্ট ইনডেফিনিট আমরা জানি কি সরাসরি ভার্বের V2 বসবে। তাহলে হ্যাভ কলিডেড প্রেজেন্ট পারফেক্ট হবে না। তাহলে কলিডেড, কলিড মানে হচ্ছে সংঘর্ষ হওয়া। কলিড মানে কি? কলিড মানে হচ্ছে, কলিড মানে কি বলো তো ভাইয়ারা? কলিড মানে হচ্ছে সংঘর্ষ হওয়া, সংঘর্ষ হওয়া, ঠিক আছে। তাহলে কলিড থেকে কি হবে? কলিডেড, সরাসরি V2 হবে। আর এখানে হচ্ছে কলিশন, না এটা নাউন হয়ে গেছে। হ্যাজ কলিডেড না, উত্তরটা কি হবে? কলিডেড। উত্তর কোনটা হবে? বি নাম্বার, কলিডেড। কলিড থেকে কলিডেড, কলিড থেকে কলিডেড, কলিড থেকে কি হবে? কলিডেড, কলিড থেকে কি হবে? কলিডেড, ঠিক আছে। কলিড মানে হচ্ছে সংঘর্ষ হওয়া, আর কলিডেড হচ্ছে পাস্ট ফর্ম, সংঘর্ষ হয়েছিল, সংঘর্ষ ঘটেছিল। তাহলে খেয়াল করো, 10 men died in accident as a car and a bus collided last evening. Okay? আসো তারপরে 10 years dash since I last visited the museum. আবার রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ আমরা জিনিস খেয়াল করব, সিন্সের পরের যে টেন্সটা আছে সেটা কোন টেন্সে আছে খেয়াল করো। সিন্সের পরে আছে লাস্ট ভিজিটেড, মানে সরাসরি পাস্ট ইনডেফিনিট। ওকে, এখন দেখো সিন্সের প্রশ্ন মোটামুটি প্রতি বছর গুচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি সব জায়গায় আসে। সো দুইটা রুলস দিচ্ছি, সিন্সের সব কিছু ক্লিয়ার করে ফেলো। দেখো সিন্সের আগের আর পরের ক্লজের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে, খেয়াল করো। আমরা দুই জায়গায় এটাকে ক্লিয়ার করছি। এক নম্বর সূত্রটা খেয়াল করো, হ্যাঁ, সবাই মনোযোগ দাও, এটা লিখে ফেলো, সব জায়গায় যা লাগবে, তুমি লাইফে অনেক জায়গায় যা লাগতে পারবা। তাহলে যদি দেখো সিন্সের আগের ক্লজটা যদি হয়, সিন্সের আগের ক্লজটা যদি হয় কি ভাইয়া? প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটার একটা যদি হয় প্রথম ক্লজটা, তাহলে সিন্সের পরের ক্লজটা কি হবে? পরেরটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সবাই লিখে ফেলো, পাস্ট ইনডেফিনিট হবে। আমার কথা কি বুঝাইতে পারলাম সবাইকে? সবাই একটু মনোযোগ দাও তো, কি বললাম? সিন্সের আগের ক্লজটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটার যে কোনো একটা যদি হয়, তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট ইনডেফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডেফিনিট। দুই নম্বর সূত্রে আসো, আমি অন্য কালার দিয়ে লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দুই নম্বর সূত্রটা আসো, যদি দেখো সিন্সের আগের ক্লজটা, হ্যাঁ, সিন্সের আগের যে ক্লজটা আছে সে নিজেই যদি কিসে থাকে? পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট ইনডেফিনিটে থাকে, তাহলে পরের ক্লজটা কি হয়ে যাবে? তখন পরেরটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। কি হবে? পাস্ট পারফেক্ট। ওকে, এখন তাহলে এই যে দুইটা শর্ত আমরা লিখলাম, তাহলে ভাইয়া বলো তো কোন শর্তের সাথে তাহলে আমাদের মিলতেছে? তাহলে দ্বিতীয় ক্লজে কি আছে? দ্বিতীয়টায় আছে পাস্ট ইনডেফিনিট। তাহলে দ্বিতীয়টায় পাস্ট ইনডেফিনিট কোথায়? এইটাতে, রাইট? এই সূত্রে মিলতেছে। তাহলে প্রথম ঘরে কি হবে? হয় প্রেজেন্ট ইনডেফিনিট হবে, নয় প্রেজেন্ট পারফেক্ট হবে। দুইটার যে কোনো একটা উত্তর সঠিক হবে। তাহলে এটা কি আছে? V2, তাহলে এটা উত্তর হবে না। এটা কি আছে? হ্যাড, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে, হবে না। ওয়ার, এটাও পাস্ট, তাহলে ওটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কি বুঝতে পারলাম? এই নয়ের উত্তর বি কারা বললা বলতো? বি কেন বললা বলতো ভাইয়েরা? বি বলার কারণটা বলো। যারা বি বলেছো কারণ কি বলেছো? এইটা ভুল করলে তো হবে না। এটা ভেরি ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি ভেরি ইজি। এটা খুবই ইজি কোয়েশ্চেন ছিল রিয়াদ, এটা ভুল করা যাবে না রিয়াদ। কারণ কি? কারণ তুমি দ্বিতীয় ক্লজটা দেখবা কি আছে? দ্বিতীয় পাস্ট ইনডেফিনিট, তাহলে কোনটার সাথে মিলছে? এই যে এটার সাথে মিলছে না। তাহলে পাস্ট ইনডেফিনিট যদি হয় তাহলে
আগেরটা কি হবে, আমার তো আগের ক্লজটা চাইছে, হয় প্রেজেন্ট ইনডেফিনিট না হলে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমার তো এই দুইটার একটা খুঁজতে হবে। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট কোনোটাতে নাই, একটাই আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ওইটা উত্তর সঠিক হবে, বাকিগুলো সব ভুল হবে। ঠিক আছে, ইজি কোয়েশ্চেন কিন্তু ছিল এটা। হ্যাঁ, ওকে, তারপর আসো, উই সিম ড্যাশ আ প্রবলেম উইথ দ্য কার। আচ্ছা, আমাদের মনে হচ্ছে গাড়ির সাথে একটা সমস্যা আছে। হ্যাভ অর্থ থাকা আর সিম অর্থ মনে হওয়া। সিম অর্থ কি? মনে হওয়া। সিম এই ওয়ার্ডটার একটা সুন্দর প্যাটার্ন আছে, এটা একটা সেন্টেন্স গ্রামাটিক্যাল প্যাটার্ন। সিম টু, সিম টু প্লাস ভার্বের বেস ফর্ম, একটু লিখে রাখো এই প্যাটার্নটা, তাহলে তোমরা সব প্রশ্ন উত্তর করতে পারবা। সিম টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। সবাই একটু লিখো, সিম টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। সিম টু এর পরে কি বসে ভাইরা বলো তো? ভার্বের বেস ফর্ম। সবাই একটু কমেন্টে লিখো সিম টু প্লাস ভার্বের বেস ফর্ম। একবার কমেন্টে লিখো তাহলে হয়ে যাবে, একবার কমেন্টে লিখো তাহলে মনে থাকবে। সবাই একবার কমেন্টের মধ্যে একটু লিখো, তাহলে এই জিনিসটা আমাদের মনে থাকবে, আমরা এই উত্তরগুলো করতে পারবো, বারংবার করতে পারবো, অনেকবার করতে পারবো, শিখে ফেলবো একবারে। সিম টু এর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম। সিম টু বি, সিম টু হ্যাভ, সিম টু লুক, সিম টু টেস্ট, সবগুলোর পরে কি বসে? ভার্বের বেস ফর্ম বসে। সিম টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ভার্বের বেস ফর্ম খেয়াল করো, আমরা হ্যাভ ভার্বটাকে যদি একটু দেখি, খেয়াল করো ভার্বের বেস ফর্ম কি হয়। এই যে দেখো, এই যে হ্যাভ, ভার্বের বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে হ্যাভ। বেস ফর্ম কি? বেস ফর্ম হচ্ছে হ্যাভ। ওকে, তাহলে হ্যাভের আবার ফরম্যাট আছে। যদি প্রেজেন্ট টেন্সে চিন্তা করো, প্রেজেন্টে কিন্তু আমাদের হ্যাভও হতে পারে, মানে V1 এ কিন্তু হ্যাভ হতে পারে, আবার হ্যাজও হতে পারে। আবার V2 তে কি হয়? V2 তে হয়ে যায় হচ্ছে হ্যাড। তাহলে আমরা কি নিব? আমরা একদম বেস ফর্ম যেটা, বেস ফর্ম কোনটা আমাদের? হ্যাভ। উত্তর কোনটা হবে? উত্তর হবে হ্যাভ। আর টু যদি দাও হয়ে যাবে কি? ইনফিনিটিভ। আমরা কিন্তু ইনফিনিটিভ উত্তর নিব না। তাহলে হ্যাড পাস্ট টেন্স, টু হ্যাভিং কখনো হয় না, এই টু হ্যাভ এটা কি হয়ে গেছে? ইনফিনিটিভ। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে ভার্বের বেস ফর্ম। উত্তর কোনটা হবে? উত্তর হবে ভার্বের বেস ফর্ম। একদম সহজ জিনিস কিন্তু। ওকে, 10টা প্রশ্ন আমরা কিন্তু পড়িয়ে ফেলেছি। কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাও। এখনো পর্যন্ত ক্লাস এইটুকু করে কেমন বোধ করছো? আমরা কি গুচ্ছে প্রশ্নকে ব্যাখ্যা করতে পারছি? ভাইকে একটু কমেন্টে জানাও তো। ভাইকে একটু কমেন্টে জানাও আমরা কি ক্লাসগুলো বুঝতেছি কিনা বা পড়াশোনা করতে পারতেছি কিনা, একটু ভাইকে জানাও। জি ভাইয়া, রাইট, গুড। ও রাইট, ও থ্যাঙ্কস, সিম টু হ্যাভ হবে, দুঃখিত। এই এটা বাকিরা বললো না কেন? হ্যাঁ বাকিরা, থ্যাংক ইউ। সিম টু হ্যাভ হবে এটা, সিম টু হ্যাভ। টুটা তো মিসিং দিয়েছে না, এই যে দেখো আমি টু মিস করেছি, কিন্তু সিম টু হ্যাভ হবে। এই যে দেখ, এখানে উত্তরটা একটু ভুল আছে, সবাই একটু ঠিক করে নাও, দুঃখিত। আমি আসলে এখানে তো শুধু হ্যাভ আছে, আমার কিন্তু টুটা লাগবে। হ্যাঁ, এই যে টুটা মিসিং আছে, এইটা উত্তর হবে সিম টু হ্যাভ। হ্যাঁ, এটা উত্তর, একটু কারেকশন, দুঃখিত, এটা একটু কারেকশন করে নাও, সিম টু হ্যাভ হবে। হ্যাঁ হ্যাঁ, একটু ঝামেলা হয়ে গেছে, সিম টু হ্যাভ, সিম টু হ্যাভ। হ্যাঁ, সিম টুটা ভাইয়া মিস করে ফেলছি, দুঃখিত। এই আঞ্জুমানারা এবার একটু খেয়াল করতে, ভাই বুঝছো কিনা এটা? ভাইয়া একটু উত্তর লেখার সময় ভুল করছি। হ্যাঁ, সিম টু এর পরে ভার্বে বেস ফর্ম হয়, তারপরে টুটা লাগবে। সো টু আছে কোথায়? এইটার এইটা। সো টু এর পরে হ্যাভিং হবে না, বেস ফর্ম, তাহলে টু হ্যাভ হবে, সিম টু হ্যাভ। হ্যাঁ, এইটা একটু ভুল করছিলাম ভাইয়া। 10 নম্বরে একটু কোন রুলসটা বলছে আবার বলেন। হ্যাঁ, 10 নম্বর রুলসের সাথে একটু ঝামেলা হয়েছিল, একটু মিলিয়ে নাও। হ্যাঁ, এটা একটু ভাই ভুল করছিলাম। হ্যাঁ, ওকে, স্লিপ অফ টাং। আসো 11 নম্বর প্রশ্ন, আমরা একটু ফিরে আসি।
কি বলেছে খেয়াল করো তো, প্রশ্নে বলেছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হ্যাগলিং মিন, একটা ভোকাবুলারি প্রশ্ন এসেছে। হ্যাগলিং শব্দটার অর্থ কি সেটা জানতে চেয়েছে, হ্যাগলিং। ওকে, তোমাদের কি কারো জানা আছে যে হ্যাগলিং শব্দটা দিয়ে কি বোঝায়? হ্যাগলিং, হ্যাগলিং শব্দটা দিয়ে কি বোঝায় তোমাদের কি জানা আছে? হ্যাগলিং, ওকে, হ্যাগলিং শব্দটার অর্থ হচ্ছে দর কষাকষি করা, দর কষাকষি করা। তার মানে এই যে পণ্য এই 10 টাকা দিব না 12 টাকা লাগবে না 8 টাকা দিব, এই যে দর কষাকষি করা দীর্ঘ সময় ধরে, ধরো নিউ মার্কেটে যখন শার্ট কিনতে যাই কি হয়, অনেকক্ষণ কথা বলা লাগে, অনেকক্ষণ। উনি এক দাম চায় প্যান্টের দাম, ধরো প্যান্টের দাম চাইবে ভাই 1600 টাকা দেন, তো আমি বলি 400 দিব বা 450 দিব। আরে ভাই কুই আপনি ফুটপাতের থেকে কিনেন, আপনি কেন আসছে মার্কেটে? আমি বলি ভাই আমি ফুটপাতে কিনি, এখন আপনি দিতে পারবেন কিনা বলেন। পরে না ভাই একদম 1200 হলে পারবো। আমি তখন বলি যে 500 হলে দেন। তারপরে এরকম করে করে মোটামুটি 600 টাকার মধ্যে আনতে পারি আর কি। সো এই যে দীর্ঘক্ষণ যাবত দর কষাকষি করা, এটাকে বলা হয় হচ্ছে হ্যাগলিং। কি বলা হয়? হ্যাগলিং, দর কষাকষি করা। তাহলে এটা কি সেটলিং এর ডিসপিউট, এর মানে কি ডিসপিউট মানে কি ঝগড়া, বিবাদ। এর মানে কি বিবাদ সামলানো? না, বিবাদ সামলানো না। কোয়ারেলিং এর মানে কি যুদ্ধ ঝগড়া? না। আর্গুইং এটার মানে কি আর্গুইং অ্যাবাউট সামওয়ানস চয়েস, একজনের পছন্দ নিয়ে আর্গিউ করা, এ না তোমার এটা ভালো না, এটা না। কোনটা হবে? বার্গেইন, বার্গেইন মানে দর কষাকষি করা। তাহলে বার্গেইন পারসিস্টেন্টলি, অর্থাৎ একদম দীর্ঘ সময় যাবত, ওভার দ্য কস্ট অফ সামথিং, কোনো কিছুর পণ্যের দামের উপর, কোনো কিছুর পণ্যের দামের উপর কি করা? দীর্ঘ সময় যাবত দর কষাকষি করা, দর হাঁকাহাঁকি করা। ওকে, বুঝতে পারলা? আসো তারপরে কোশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, সঠিক স্পেলিং কোনটা বলতে পারবা? ওকে, আমি একটু লিখি দেখি কোনটা স্পেলিং সঠিক। ইন্ডিজেনাস, INDE, GENOUS, এটা হচ্ছে স্পেলিং, ঠিক আছে? এটা কোনটাতে আছে বলো তো ভাইয়েরা? ইন্ডিজেনাস কোন স্পেলিংটা আছে? INDIGENOUS, এন এর পরে কিন্তু আর ই নাই। হ্যাঁ, অনেক কিন্তু ইন্ডিজেনাস মানে NEOUS দাও। এই যে তোমরা অনেকে এই ভুলটা করো, এই যে কোনটা, এই যে এটা করে ইন্ডি, এটা না কিন্তু ইন ডে হয়ে গেছে, ইন্ডিজেনাস INDIGENOUS। অনেকে আবার সব ঠিকঠাক আছে, এখানে একটা ই দিয়ে দাও, এই ই দিলে বানানটা ভুল, এটা খুবই স্পেলিংটা, এটা 3 স্টার একটা কোয়েশ্চেন, সবাই 3 স্টার দাও এটাকে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনটা হবে? ইন্ডিজেনিয়াস না, নিয়াস না, তাহলে উত্তর কোনটা হবে? এটা উত্তর কোনটা হবে? INDIGENOUS। ওকে, তারপরে প্রশ্ন আসি, which of the following is a plural noun? প্লুরাল নাউন কোনটা? কি চেয়েছে আমার বলো তো ভাইয়েরা? প্লুরাল। তার মানে এই যে 4টা অপশন আছে তাদের মধ্যে কোনটা প্লুরাল নাউন আছে? ওকে, আসো আমরা আগে শব্দগুলো দেখি। ম্যাথমেটিক্স, শেষে এস থাকলো, এটা কি? এটা একটা সিঙ্গুলার নাউন। ম্যাথমেটিক্স কি? সিঙ্গুলার। তারপর আসি মোলাসেস, মোলাসেস দেখতে শেষে ডাবল এস থাকলেও এটাও কিন্তু সিঙ্গুলার নাউন, আনকাউন্টেবল, সিঙ্গুলার। ওকে, মোলাসেস এক ধরনের লিকুইড জাতীয় খাবার আর কি, মোলাসেস। এবার আসো ক্রাইসিস, ক্রাইসিস কিন্তু সিঙ্গুলার, ক্রাইসিস কি? সিঙ্গুলার। আর ক্রাইসিসের প্লুরাল কি জানো? প্লুরাল হচ্ছে ক্রাইসেস, CRISES। এটা কি? এটা হচ্ছে প্লুরাল। এটা কি? এটা হচ্ছে প্লুরাল। তাহলে কি হবে বলো তো ভাইয়া? ক্রাইসিস, ক্রাইসেস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস। ওকে, তাহলে ক্রাইটেরিয়া এটা হচ্ছে প্লুরাল। ক্রাইটেরিয়া এটা কি? সে নিজে হচ্ছে প্লুরালে আছে। কিসে আছে? প্লুরাল। আর ক্রাইটেরিয়ার সিঙ্গুলার কি জানো? সে হচ্ছে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন। একটু লিখে রাখো সবাই, এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার। বুঝেছো ভাইয়ারা? বলো তো, ক্রাইটেরিয়ন থেকে আসে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া নিজে হচ্ছে একটা প্লুরাল ফর্ম। ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া, বুঝছো? বুঝতে পারছো সবাই? উত্তর কি হবে? উত্তর হচ্ছে
সি নাম্বার। তাহলে প্লুরাল আছে কোনটা? প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া। প্লুরালে কোনটা আছে? ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া সি নাম্বার। উত্তর হচ্ছে সঠিক উত্তর সি নাম্বার। হ্যাঁ, এইটা হচ্ছে প্লুরালে আছে। ওকে, আসো তার পরের কোশ্চেন, এটা তো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, which word does not have a verb form? এইটার একটা ক্লাস শর্ট ভিডিও তোমাদের গ্রুপে দিছিলাম, প্রাইভেট গ্রুপে। বলো কোনটা হতে পারে? নিচের কোন ভার্বটার বা কোন ওয়ার্ডটার কোনো ভার্ব নাই, অর্থাৎ এটা তুমি ভার্ব ফর্মে লিখতে পারবা না। যেমন ধরো বলতে পারি যে, আমরা সেন্টেন্সগুলো যদি একটু লিখি যে ট্রাস্ট, যেমন বলতে পারি না যে আই ডোন্ট ট্রাস্ট ইউ, তাহলে আই ডু নট বা ডোন্ট ট্রাস্ট হিম। আই ডোন্ট ট্রাস্ট হিম, আমি তাকে বিশ্বাস করি না। তাহলে এখানে ট্রাস্ট কি? ট্রাস্ট এখানে হচ্ছে একটা ভার্ব। ওকে, ভার্বের কাজ করেছে। দুই নম্বর দেখো যে কি আছে, রুইন। ডু নট রুইন ইয়োর, ডু নট রুইন মানে কি? ধ্বংস করা। রুইন ইয়োর কেরিয়ার, তোমার কেরিয়ার নষ্ট করো না। ডু নট রুইন ইয়োর, তুমি তোমার কেরিয়ার বানানটা ভুল হয়েছে, তোমার কেরিয়ার নষ্ট করো না। তাহলে এখানে রুইন শব্দটা কি? এটা কিন্তু একটা ভার্বে আছে। 3 নম্বরে খেয়াল করো ভাইয়ারা, কি বলেছে? ফল্ট। ফল্ট, ফল্ট মানে কি? যে নেভার, নেভার ফল্ট অ্যান ইনোসেন্ট ম্যান। তাহলে কখনোই একটা নিষ্পাপ মানুষকে ভুল বুঝো না। ফল্টও কি হিসেবে কাজ করতে পারে? ফল্টও ভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে একমাত্র ওয়ার্ড আছে সুইসাইড, যাকে আমরা সরাসরি কোনো ভার্বে লিখতে পারি না। সুইসাইডকে কিভাবে লিখতে হয়? যেমন বলতে পারি যে, কি বলা যায় বলতো? সুইসাইড কিভাবে লিখে পত্রিকায় কিভাবে দেখো যে শি কমিটেড সুইসাইড, শি কমিটেড সুইসাইড। এই বাক্যে কিন্তু সুইসাইড কি? সুইসাইড হচ্ছে একটা নাউন। সুইসাইড কি বলতো ভাইয়া? না, সুইসাইড কি? এটা নাউন। তাহলে কি হতে পারে না? সুইসাইড নিজে একটা ভার্ব হতে পারে না। সুইসাইড কি হতে পারে না? সুইসাইড কোনো ভার্ব হতে পারে না। সুইসাইড একটা নাউন। আর সুইসাইডকে ভার্ব হিসেবে কাজ করতে হইলে নতুন কোনো শব্দ নিতে হয়। যেমন মোস্ট অফ দ্য কেসেস এখানে কমিট হইতে পারে, অ্যাটেম্পট হইতে পারে। ওকে, তো উত্তর কোনটা হবে? উত্তর হবে সুইসাইড, কারণ সুইসাইড নিজে কোনো ভার্ব না। সে ভার্বের কাজ করতে সে নতুন কোনো একটা ভার্বকে গ্রহণ করতে হয়। ছোট্ট বন্ধুরা, ক্লিয়ার তোমরা সবাই? দেখো এই প্রশ্নগুলো কিন্তু এগুলো খুব ফ্রিকুয়েন্টলি বিভিন্ন ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, ফ্রিকুয়েন্টলি আসে এই প্রশ্নটা। এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, বিভিন্ন রকম তোমার অ্যাডমিশন টেস্টে এই পরীক্ষা আসতে দেখা যায় যে কোন ওয়ার্ডটার কোনো ভার্ব নাই, সুইসাইড ওয়ার্ডটা থাকে। আরেকটা ওয়ার্ড আছে যে ওয়াটার। ওয়াটার শব্দের নাউন হয়, ভার্ব হয়। এর পরের প্রশ্নটা খেয়াল করো। 15 নম্বর প্রশ্নে খেয়াল করো, we ought to improve the condition of those who feel downtrodden. We ought to, আমাদের উচিত, improve the condition, অবস্থার পরিবর্তন করা, who feel downtrodden, যারা খুবই নিপীড়িত বোধ করে, যারা খুবই নির্যাতিত বোধ করে। আচ্ছা, তাহলে বলেছে যে এইটা কোন পার্ট অফ স্পিচ? ডাউনট্রোডেনটা নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? ডাউনট্রোডেন। খেয়াল করো, ডাউনট্রোডেনকে অ্যান্সার করার আগে আমাকে চিনতে হবে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে ফিল ওয়ার্ডটাকে। খেয়াল করো, এই ফিল, এই ফিলকে আমরা কি বলছি বলতো? ফিলকে আমরা বলছি হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি বলি আমরা? লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে সাধারণত পার্ট অফ স্পিচ হয় কি? অ্যাডজেক্টিভ। কি হয় ভাইয়েরা বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে লিঙ্কিং ভার্ব কারা কারা, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, লিঙ্কিং ভার্ব কারা? যেমন ধরো হতে পারে কি? সি, ফিল, টেস্ট, সিম, তারপর হচ্ছে হিয়ার, ফিল, ফিলটা আছে অলরেডি। তারপর হচ্ছে সি না, তার কি হতে পারে? সি, ফিল, টেস্ট, সিম, হিয়ার, বিকাম। তাহলে এই শব্দগুলো কি ভাইয়া বলতো? এইগুলো হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। তাহলে এই লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ আসে তাহলে সে কি হবে? সে হবে একটা অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে একটি শব্দ থাকলে কি হয় সে বলতো? সেটা হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? ডাউনট্রোডেন ওয়ার্ডটা যে আছে এখানে সে কি? সে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সে কি? একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলেছে বাংলাটা যে উই ought to improve the condition,
আমাদের উচিত অবস্থার পরিবর্তন করা অফ দোজ সেই সকল মানুষের হু ফিল ডাউন ট্রোডেন, যারা খুবই নির্যাতিত বোধ করে, যারা খুবই অপদস্থ বোধ করে, তাদের অবস্থার পরিবর্তন করা আমাদের উচিত। তাহলে এইখানে ডাউন ট্রোডেন অর্থ কি? এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ভার্ব না, এটা কিন্তু অ্যাডভার্ব না। উত্তর কি হবে? উত্তর হবে ভাইয়ারা অ্যাডজেক্টিভ। উত্তর কি হবে ভাইয়ারা? বলতো অ্যাডজেক্টিভ। ওকে, তারপর আসো 16, প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স। আমার অনুপস্থিতিতে গাছে পানি দাও। ভাবো তো উত্তরটা কি হতে পারে? এখানে বলেছে ওয়াটার যে শব্দটা আছে সেটা কোন পার্ট অফ স্পিচ? বলো, ওয়াটার শব্দটা কোন পার্ট অফ স্পিচ বলো তো বন্ধুরা? ওয়াটার শব্দটা বলেছে প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স। প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স, অর্থাৎ আমার অনুপস্থিতিতে গাছে পানি দাও। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? দেখো, ওয়াটার শব্দটাকে আমরা কিন্তু দুইটা পার্ট অফ স্পিচে পাই সাধারণত। যেমন বলতে পারি যে যে I want to drink water. আমি পানি পান করতে চাই। ওকে, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার এরকম হতে পারে যে প্লিজ ওয়াটার, অথবা আমি একই প্যাটার্ন লিখি যে I want to water my plants. তাহলে দুইটা শব্দ পেলাম, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এখানে আমরা ওয়াটার পাচ্ছি। দেখো দুইটা শব্দ এখানে কি বলছে, দেখো I want to drink water, আমি পানি পান করতে চাই। তাহলে এটা হচ্ছে ভার্ব, এখানে কি ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, আর ওয়াটার কি, ওয়াটার হচ্ছে এখানে একটা নাউন। ঠিক আছে, নাউন। দ্বিতীয়টা খেয়াল করো, I want to ওয়াটার মাই প্ল্যান্টস। তাহলে এখানে ওয়ান্ট হচ্ছে ভার্ব, রাইট? আর এখানে ওয়াটার কি, ওয়াটার আরেকটা ভার্ব। ওয়াটার কি, সে নিজেও একটা ভার্ব। তাই খেয়াল করো, এখানে বলছে আমি গাছে পানি দিতে চাই। তাহলে পানি দেওয়াটা একটা কাজ। পানি দেওয়াটা কি, এখানে একটা কাজ। তাহলে কি হবে? ওয়াটার এখানে নাউন না, এখানে ওয়াটার হচ্ছে একটা ভার্ব হিসেবে কাজ করেছে। গাছে পানি দেওয়া, তাহলে এখানে ওয়াটার শব্দ অর্থ কি, শুধু পানি না, কি হবে? পানি দেওয়া। পানি দেওয়া, বুঝাইতে পারলাম? ওয়াটার অর্থ পানি, আবার ওয়াটার অর্থ কি হয়, কোথাও পানি দেওয়া, গাছে পানি দেওয়া বোঝাতে পারে। ছোট সোনামণিরা, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, নাউন না, অনেকে দিয়েছো নাউন, উত্তরটা ভুল। যারা 16তে উত্তর নাউন দিয়েছো তোমাদের উত্তর ভুল। 16তে নাউন হবে না এখানে। ভাইয়া এটা কেমনে হয়? হ্যাঁ, এই তো গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ওকে, আসো এই প্রশ্ন আমরা একটু বিশ্লেষণ করি। কি বলেছে দেখো। আচ্ছা, ধরো আমরা বাক্যটা চিন্তা করো যে I want some water, আমি কিছু পানি চাই। এই বাক্যটা চিন্তা করো, আমি কিছু পানি চাই। তাহলে এখানে কি বলেছে, আমি কিছু পানি চাই। তাহলে এখানে আমরা যদি শব্দ দুটো বিশ্লেষণ করি, তাহলে সামকে আমরা কি বলি? সামকে আমরা বলেছি ডিটারমিনার। কি বলি? ডিটারমিনার। খেয়াল করতে হবে, ডিটারমিনারের পরে যদি একটি মাত্র শব্দ থাকে সে আসলে কি, সে হচ্ছে একটা নাউন। ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে কি, সেটা হচ্ছে নাউন। তাহলে এই বাক্যে পানি শব্দের অর্থ, এই ওয়াটার শব্দের অর্থ কি, শুধুই পানি। তাহলে একটা কি, এটা ম্যাটেরিয়াল নাউন। পানি আমরা কি কি বলি, এটাকে বলি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। ওকে, পানি একটা ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। 2 নম্বর বাক্যটা চিন্তা করো। এখন আমি এটা কি করলাম, আমি এটা একটা জিনিসের নাম। এখানে পানি একটা উপাদানের নাম, একটা বস্তুর নাম। এখন বাক্যটা যে এরকম হয় যে প্লিজ ওয়াটার দ্য ট্রিজ, প্লিজ ওয়াটার দ্য ট্রিজ, দয়া করে গাছগুলোতে পানি দাও। এখানে বাক্যটা মানে কি, গাছগুলোতে পানি দাও। তাহলে এখানে যে ওয়াটার শব্দটা আছে সে কি বোঝাচ্ছে, পানি দেওয়া। পানি দেওয়া বোঝাচ্ছে না, পানি দেওয়া তার মানে কোনো কাজ করা বোঝাচ্ছে। আর কাজ করা মানে কি হবে, এটা একটা ভার্ব হবে।
কি হবে? এটা একটা ভার্ব। তাহলে এখানে কিন্তু পানি একটা জিনিস না, এখানে পানি দেওয়া বোঝাচ্ছে, পানি দেওয়া এটা একটা কাজের নামকে বোঝাচ্ছে। আর যে কোনো কাজ করাকে ইংলিশে বলা হয় ভার্ব। তাহলে এখানে হবে নাউন, এখানে হবে ভার্ব। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? প্লিজ ওয়াটার দ্য প্ল্যান্টস ইন মাই অ্যাবসেন্স, আমার অনুপস্থিতিতে গাছগুলোতে পানি দিও। তাহলে একটা কাজ করার কথা বলা হয়েছে, তাহলে কি হবে? উত্তর হচ্ছে ভার্ব। এখন ক্লিয়ার? হ্যাঁ, এখন বুঝছো সবাই? আমি তো অনেকে বলছে যে আমি তো এতদিন শুনে আসলাম নাউন হয়। হ্যাঁ, নাউন তো হয়, বাট বুঝতে হবে একটা শব্দ তুমি কিন্তু ফিক্সড না। একটা শব্দ কোন পার্ট অফ স্পিচ পরে হবে এটা ডিপেন্ড করতেছে সে কোন বাক্যে বসতেছে। একটা শব্দ কোন পার্ট অফ স্পিচ হবে এটা ডিপেন্ড করে সে কোন বাক্যে কোথায় বসতেছে, কি অর্থ দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এটা কিন্তু ফিক্স না যে ভাইয়া এখানে সারা জীবন কেমন হবে কিনা। ভাইয়া তাইলে প্লিজ কি অ্যাডভার্ব? হ্যাঁ, প্লিজ একটা অ্যাডভার্ব, রাইট? এই যে ভালো ধরছো, এখানে প্লিজ হচ্ছে একটা অ্যাডভার্ব। প্লিজ হচ্ছে ভার্বকে মডিফাই করেছে, প্লিজ হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? প্লিজ একটা অ্যাডভার্ব। ওকে, আসো, আশা করি ক্লিয়ার এটা। তারপরে প্রশ্নটি চিন্তা করতো 17 নাম্বার, ইফ ইউ প্র্যাকটিসড আ লট, কন্ডিশন থেকে প্রশ্ন আসবে মাস্ট। কন্ডিশনের প্রশ্নটাকে সবাই 5 স্টার দাও, সবাই এটাকে 5 স্টার দাও, 5 স্টার দিয়ে দাও কোশ্চেনটাকে। তোমাদের পড়াচ্ছে, তোমরা হয়তো গুরুত্ব বুঝতেছো না, যা বলি হুবহু ওই টপিক থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ। যেটাকে বলতেছি সেটা থেকে প্রশ্ন আসবে। ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা তোমরা দেখেছো, আমি বলেছিলাম কন্ডিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ডিশন থেকে 3টা কোয়েশ্চেন আসছে, 3টা। ঢাবির 15টা এমসিকিউর 3টা আসছে কন্ডিশন থেকে। সো তোমরা যারা মনে করতেছো যে ভাই এমন এমনিই মানে শুধু শুধু ক্লাস নিচ্ছে, শুধু শুধু ফ্রি ক্লাস নিচ্ছে, না, এখানে কোনো কিছু শুধু শুধু না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছি কিন্তু, ঠিক আছে? আসো, ইফ ইউ প্র্যাকটিসড আ লট ড্যাশ আ গুড ক্রিকেটার, তুমি একজন চমৎকার ক্রিকেটার হইতে পারতা। ওকে, তাহলে ইফ ইউ প্র্যাকটিসড, তাহলে আমরা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের যে এইটুকু অংশ দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা কন্ডিশনটা বের করব। প্র্যাকটিসড কিসে আছে বলো তো ভাইয়ারা? এটা আছে V2 তে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে অপর ক্লজটায় কি বসবে সেটা আমাদের জন্য জানতে হবে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় বা প্রথম ক্লজে পাস্ট ইনডেফিনিট টেন্স, এইটা কোন ধরনের কন্ডিশন বলো তো ভাইয়া? এইটা হচ্ছে একটা সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। আমরা জানি সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি পরবর্তী প্যাটার্নটা কি হবে? হয় উড, না হলে কুড, না হলে মাইট। এরপর কি হবে? ভার্বে বেস ফর্ম। ওকে, উড অথবা কুড অথবা মাইট, তারপর ভার্বে বেস ফর্ম। উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বে বেস ফর্ম। উড, কুড, মাইটের যে কোনো একটা প্লাস ভার্বে বেস ফর্ম। ওকে, এখানে দেখো কুড আছে কিন্তু ভার্ব আছে, এখানে ভার্ব নাই, এখানেও নাই। সো ভার্ব যেহেতু নাই, যেখানে ভার্বই নাই সেখানে তো উত্তর হতে পারে না, ভার্ব আমার লাগবে, এখানে ভার্ব নাই। কুড হ্যাভ, কুড হ্যাভ না, কুড হ্যাভ হবে না, এখানে হওয়া বুঝাইছে না, হওয়া। তুমি ক্রিকেটার হইতে পারতো, আর এখানে বুঝাইছে ক্রিকেটার আছে না, হওয়া হচ্ছে বি। ইউ কুড বি আ ক্রিকেটার। তাহলে ইউ কুড বি, তাহলে এটা কি হওয়া বুঝাইছে, এটা ফাইন। ইউ কুড হ্যাভ, এখানে কুড হ্যাভ আসবে না, তাহলে উত্তর কোনটা হবে? ইউ কুড বি আ গুড ক্রিকেটার, তুমি একজন ভালো ক্রিকেটার হইতে পারতা। ইফ ইউ প্র্যাকটিসড আ লট, তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করতা, ইউ কুড বি আ গুড ক্রিকেটার, তুমি একজন অসাধারণ ক্রিকেটার হইতে পারতা। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? ওকে, তারপর আসো। Neptune is an extremely cold planet and dash Uranus. কি বলেছে? নেপচুন একটা অত্যন্ত ঠান্ডা একটা গ্রহ, and dash Uranus, ইউরেনাসও। এটা এসেছে আমাদের অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন এসেছে। টপিকের নাম কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন এসেছে, ঠিক আছে? দেখো ভাইয়ারা, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যদি একটা বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হয়, তাহলে তার পরের বাক্যটাও যখন এগ্রিমেন্ট করতে হয় তখন আমরা দুইটা প্যাটার্ন খেয়াল করি। হ্যাঁ, কোন টেন্সে আছে? টেন্সটা কিন্তু খেয়াল করতে হবে বি ভার্ব, মানে এটা আছে কি সে ইজে। তার মানে এর পরটা কি হবে? বি ভার্বেই হবে। এটা যদি বি ভার্ব, পরটা কি হবে? বি ভার্ব।
প্যাটার্ন হইতে পারে দুইটা। তাহলে ইউরেনাস অর্থাৎ যদি ধরো পুরোটা দেওয়া নাই তাহলে আমরা দুইটা প্যাটার্ন ফলো করব। আমরা বলতে পারি এইভাবে যে অ্যান্ড ইউরেনাস ইজ টু অথবা অলসো, হ্যাঁ দুইটার একটা। যদি আমরা সাবজেক্ট আগে লিখি তাহলে শেষে কি হবে, টু অথবা অলসো। হ্যাঁ, কথা বুঝতে পারছো? আচ্ছা, কল দিছিল হঠাৎ করে কেন। আর দ্বিতীয় যদি খেয়াল করে যে না আমরা ইউরেনাসকে পরে রাখবো, তাহলে প্যাটার্ন কি হবে, অ্যান্ড সো ইজ ইউরেনাস, সো ইজ ইউরেনাস। এই দুইটার যে কোনো একটা প্যাটার্ন আমরা ব্যবহার করব। তাহলে প্রশ্নে খেয়াল করো কোন প্যাটার্নটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, শেষে ইউরেনাস, তাহলে কোনটা অনুযায়ী হবে, এইটা অনুযায়ী। তাহলে খেয়াল করো উত্তর কি হবে, সো ইজ। তাহলে সো ডাজ হবে না, কারণ বি ভার্ব কিন্তু ডাজ না, ডাজ কিন্তু বি ভার্ব না। সো হ্যাজ কিন্তু বি ভার্ব না। সো ইজ, ইট ইজ কিন্তু হবে না, হবে কি সো ইজ ইউরেনাস। উত্তর কি হবে, সো ইজ ইউরেনাস। বুঝতে পেরেছো? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটাকে সবাই 5 স্টার দাও। এই টপিকটা থেকেও কিন্তু গুচ্ছে প্রতি বছর প্রশ্ন আসে, প্রত্যেক বছরেই অ্যাফার্মেটিভ আর নেগেটিভ এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসতে দেখা যায়। প্রত্যেক বছর, কোনো বছর মিস নাই, প্রতি বছর প্রশ্ন আসে এই টপিক থেকে। আমরা কি বুঝেছি? ওকে, আশা করি বুঝেছো। হ্যাঁ, এটা আমরা আশা করি বুঝেছি। চলো তার পরের কোয়েশ্চেন আমরা আগে। তারপর কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, অর্থাৎ কোন বাক্যটা সঠিক। নিচে 4টা বাক্য দেওয়া আছে, কোন বাক্যটা কি চাইছে, সঠিক বাক্য খুঁজে বের করো, সঠিক বাক্য খুঁজে বের করো। হ্যাঁ, আসো আমরা খুঁজে বের করি। তাহলে কোথায় কোথায় ভুল আছে আমরা এটা ধরবো, কোথায় কোথায় ভুল আছে বা কোনটা ভুল। দ্য মেয়র অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স আর গোয়িং টু প্রিজন। আচ্ছা, এখানে প্যারামিটারটা কি, অ্যাজ ওয়েল এজ, রাইট? আমরা জানি অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে সাবজেক্ট যে প্রথমটা থাকবে তার অনুযায়ী ভার্ব। তাহলে মেয়র কি বলতো, মেয়র কি আছে, সিঙ্গুলার, রাইট? মেয়র কি সিঙ্গুলার, তাহলে এটা অনুযায়ী ভার্ব হবে, রাইট? তাহলে এইটা অনুযায়ী আর হওয়ার কথা না নিশ্চয়ই, তাহলে হওয়ার কথা ছিল কি, ইজ হওয়ার কথা ছিল। তাহলে এখানে ভুল আছে, রাইট? তাহলে এটা ভুল। তাহলে খেয়াল করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর হচ্ছে তোমার কি উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন, এগুলোর পরে কি বসে, তোমার প্রথম যে সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী ভার্ব বসে। তাহলে এখানে কিন্তু হিজ ব্রাদার্সটাকে কাউন্ট করার দরকার নাই। অ্যাজ ওয়েল এস এর আগে কি আছে, দ্য মেয়র, মেয়র সিঙ্গুলার, তাহলে হতো ইজ, উত্তর দিচ্ছে আর, তাই এটা ভুল, এটা প্রথম উত্তরটা ভুল। নিদার অফ দ্য টু ট্রাফিক লাইটস, আবার সেম নিদার, নিদারের পরও সেম, নিদারের পরে খেয়াল রাখতে হবে, নিদারের পর খেয়াল করো সবাই, নিদারের পর নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার। সবাই মনোযোগ দিয়ে শোনো, নিদারের পর কি হবে, নিদার অফের পরে প্লুরাল নাউন, তবে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। ওকে, সিঙ্গুলার ভার্ব। তাহলে খেয়াল করো, নেইদার অফ দ্য টু ট্রাফিক লাইটস আর হবে না, উত্তর হবে কি, উত্তর হবে ইজ ওয়ার্কিং, উত্তর হবে কি ইজ। তাহলে এইটাও সঠিক না। তারপর দ্য নাম্বার অফ ভলেন্টিয়ার্স গ্রো এভরি ইয়ার, না, দ্য নাম্বারের পরে ভার্বটা অলওয়েজ প্লুরাল, লিখে রাখো দ্য নাম্বার অফ এর পরে কি হয়, সিঙ্গুলার ভার্ব, কি হয়, সিঙ্গুলার ভার্ব, কি হয়, সিঙ্গুলার ভার্ব। তাহলে বলো দেখি ভাইয়ারা, গ্রো কি সিঙ্গুলার প্লুরাল? আমরা জানি সিঙ্গুলার হতে ভার্বের সাথে এস বাই এস লাগবে। এখানে যদি এস বাই এস নাই, কি হওয়ার উচিত ছিল গ্রোজ। এস বাই এস দিলে সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে এস বাই এস না দিলে প্লুরাল হয়ে যায়। লাস্ট কোয়েশ্চেন কি আছে, 2/5, 2 ভাগের 5 ভাগ, 5 ভাগের 2 ভাগ অফ দ্য ফরেস্ট ওয়াজ ডেস্ট্রয়েড। 2/5 এর পরে আমরা জানি কি, আমরা জানি পরে যে নাউন আছে সে অনুযায়ী ভার্ব বসে। তাই ফরেস্ট কি আনকাউন্টেবল, তাহলে আনকাউন্টেবলের পরে কি বসে, অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবলের পরে ভার্ব কি বসে, অলওয়েজ সিঙ্গুলার। তাহলে বনকে কি গোনা যায়, গোনা যায় না। বনাঞ্চলকে মাপা যায় কিন্তু গণা যায় না, যাকে মাপা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলে। আর আনকাউন্টেবলের নাউনের পরে অলওয়েজ কি বসে, ভার্ব, ভার্বটা হবে সিঙ্গুলার। বুঝেছো?
বুঝতে পারছো কেন ভুল? ভাই আজকে কোয়েশ্চেন কয়টা? 35টা কোয়েশ্চেন নিয়েছি আমরা সবগুলো সলভ করবো। হ্যাঁ চলো, তারপরে আমরা 20-এ চলে আসছে, আর 15টা আছে। উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? আবার একই রকম প্রশ্ন, কোন প্রশ্নটা সঠিক? ওকে, আমাকে কি চাইছে? সঠিক প্রশ্নটা চেয়েছে, সঠিক প্রশ্নটা আমার কাছ থেকে চেয়েছে। তার উত্তর দেখো, অল দ্য ফার্নিচার হ্যাজ বিন বট বাই মাই মাদার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফার্নিচার, খেয়াল করো ফার্নিচার কোন ধরনের নাউন মনে আছে? এটা মনে ইজিলি পারবা। ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। ফার্নিচার কি? ফার্নিচার কি বলতো ভাইয়ারা? ফার্নিচার কি? ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, তাই না? আর আমরা জানি কি আনকাউন্টেবল নাউনের পরে অলওয়েজ কি হয়? সিঙ্গুলার ভার্ব। কি হয়? সিঙ্গুলার ভার্ব, তাই না? আনকাউন্টেবল নাউনের পরে কি হয়? সিঙ্গুলার। তাহলে অল দ্য ফার্নিচার এরপরে সিঙ্গুলার ভার্বই কিন্তু বসছে, তাহলে এখানে ঝামেলা নাই আপাতত। ওকে, আমরা বাকিগুলো একটু দেখি। অল দ্য ফার্নিচার্স, আমরা জানি আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, এখানে ভুল। অল দ্য ফার্নিচার্স আবার দেখো কি করেছে? প্লুরাল করেছে, ভুল। অল দ্য ফার্নিচার সিঙ্গুলার ঠিক আছে, কিন্তু হ্যাভ কিন্তু প্লুরাল ভার্ব। হ্যাভ কি? প্লুরাল ভার্ব। হ্যাভকে আমরা কি ধরি? হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব। উত্তর কোনটা হবে? উত্তর হবে অল দ্য ফার্নিচার্স হ্যাজ বিন বট বাই মাই মাদার। আমার মা দোকানের সকল ফার্নিচার কিনে নিয়ে আসছে। ঠিক আছে? ওকে, উত্তর কোনটা হবে? উত্তর সি নাম্বার। সহজ না? মজার জিনিস কিন্তু। চলো ভাইয়া তারপরে আসে। হ্যাঁ, 21 নাম্বার। দেখো টাইমটা মিলাও, ঠিক কয়টা বাজে? 4:21 বাজে। 4:21-এ আমরা 21 নম্বর প্রশ্ন সলভ করতেছি। মজা না? মজা। চলো, হ্যাঁ, কিভাবে যেন মিলে গেল জিনিসটা। দেখছো 4:21-এ আমরা 21 নম্বর প্রশ্ন সলভ করতেছি। হোয়াট আ কোইন্সিডেন্স। এই 20টা প্রশ্ন কেমন লাগলো একটু জানাও সবাই। বন্ধুরা সবাই একটু ভেগে জানাও। রোজায় কেমন ধরছো একটু কমেন্টে জানাও তো, তোমাদেরকে রোজায় ধরছে কিনা আজকে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে ক্লাসটা। থ্যাংক ইউ, মজা লাগছে ভাইয়া। আলহামদুলিল্লাহ অনেক ভালো, বা চমৎকার। ওকে, তোমাদের রোজার কি অবস্থা একটু জানাইও। হ্যাঁ, আমার তো আসর নামাজ দেবে, আসর আজান দেবে কিছুক্ষণ পরে। ওকে, আমরা আগাই। হ্যাঁ, আমাদের যেহেতু ইফতারও আছে, সো আমরা একটু সুন্দরভাবে আগাই, আমরা শেষ করতে যেন পারি। ওকে, আসো। এটা টেক্সট বই থেকে আসছে প্রশ্ন। হ্যাঁ, এটা টেক্সট বইয়ের প্রশ্ন, খেয়াল করো। এটা টেক্সট বই থেকে আসা একটা প্রশ্ন, টেক্সট বুক। ওকে, টেক্সট বুক, টেক্সট বইয়ের প্রশ্ন। ওকে, দেখি কি বলছে। তারপরে টেক্সট বইতে ভালোভাবে পড়তে হবে তোমাদের। হ্যাঁ, টেক্সট বইটাকে ভালোভাবে না পড়ার কারণে কিন্তু এইসব প্রশ্ন তোমরা মিস করো। আনএমপ্লয়েড ইউথস, হ্যাঁ এটা অ্যাডোলেসেন্স প্যাসেজ থেকে আসছে, আর মোর লাইকলি টু গেট এক্সপোজড ড্যাশ ভায়োলেন্স। অর্থাৎ এই যে আনএমপ্লয়েড অর্থাৎ যে চাকরিহীন যুবকরা, বেকার যুবকরা, আর মোর লাইকলি টু গেট এক্সপোজড ড্যাশ ভায়োলেন্স, তারা বিশেষ ঝুঁকিতে থাকে। হ্যাঁ, গেট এক্সপোজড ড্যাশ, খেয়াল করো,
গেট এক্সপোজড টু অর্থ হচ্ছে ঝুঁকিতে থাকা, অর্থ কি ঝুঁকিতে থাকা। কি হবে বলতো ভাইয়ারা? ঝুঁকিতে থাকা। গেট এক্সপোজড টু অর্থ কি বলতো ভাইয়ারা? ঝুঁকিতে থাকা। আমরা কি বুঝতে পারছি? গেট এক্সপোজড টু অর্থ কি কোনো কিছুর ঝুঁকিতে থাকা। গেট এক্সপোজড টু অর্থ কি কোনো একটা কিছুর ঝুঁকিতে থাকে। তাহলে তোর হবে কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। গেট এক্সপোজড টু ঝুঁকিতে থাকা। গেট এক্সপোজড অর্থ কি বলো তো ভাইয়ারা? একটু কমেন্টে আরেকবার জানো ভাইয়াকে। ঝুঁকিতে থাকা একবার কমেন্টে লিখো। গেট এক্সপোজড টু ঝুঁকিতে থাকা। গেট এক্সপোজড টু ঝুঁকিতে থাকা। গেট এক্সপোজড টু অর্থ কি ঝুঁকিতে থাকা। সবাই কমেন্ট করো। গেট এক্সপোজড টু অর্থ কি ঝুঁকিতে থাকা, বা এক্সপোজড টু অর্থ হচ্ছে ঝুঁকি, কোনো কিছুতে জড়িয়ে যাওয়া বা ঝুঁকিতে থাকা। জড়িয়ে যাওয়া বা ঝুঁকিতে থাকা। ওকে, আসো তারপর প্রশ্ন। দিস বিউটিফুল ড্রেস কামস ড্যাশ 4 কালার্স। এই ড্রেসটা 4টে রঙে হয়। হ্যাঁ, হয় বা উৎপাদন হয় বোঝাতে হচ্ছে কাম ইন। কাম ইন, কাম ইন 4 কালার্স। তাহলে কি বলতে পারি? দিস বিউটিফুল ড্রেস কামস ইন 4 কালার্স। কাম ইন হবে, উত্তর কি হবে? কাম ইন 4 কালার। তাহলে উৎপাদন হওয়া, প্রস্তুত হওয়া, এই অর্থে কি বোঝায়? উত্তর হয় হচ্ছে কাম ইন। তাহলে কি হবে? দিস বিউটিফুল ড্রেস কামস ইন 4 কালার্স। এই ড্রেসটা 4টা কালারে আসে, 4টা কালারের হয়, 4টা সাইজের হয়। বুঝেছো? ওকে, কামস ইন। ওকে, আজান দিচ্ছে, আমার এখানে আজানটা শেষ হোক, হ্যাঁ, আমরা তারপর আগাচ্ছি। ওকে, আমরা দ্রুত শেষ করতে হবে, আমাদের নামাজে চলে যেতে হবে, ঠিক আছে? ওকে, চলো আসি। হি রেডিলি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। ওকে, এগ্রি টু প্রপোজাল হয়। এগ্রি উইথ এ পারসন, লিখে রাখো। এগ্রির পরে যদি পারসন থাকে তাহলে কি হবে? উইথ। এগ্রি উইথ কোন ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। কোনো ব্যক্তির সাথে তুমি একটা কাজে এগ্রি করছো। এগ্রি উইথ এ পারসন। agree with a person on বসে কখন? পয়েন্ট বুঝাইলে কোন একটা বিষয়ে তুমি একমত হইছো। আর কোন প্রস্তাবে যদি একমত হও, agree to a proposal। agree to a proposal। to a proposal। এটা লিখে ফেলো সবাই তিনটা।
এগ্রি উইথ এ পারসন অন আ পয়েন্ট টু আ প্রপোজাল, এভাবে আমি শিখেছিলাম ছোট্টবেলায়। এগ্রি উইথ এ পারসন অন আ পয়েন্ট টু আ প্রপোজাল, এগ্রি উইথ আ পারসন অন আ পয়েন্ট টু আ প্রপোজাল, এগ্রি উইথ আ পারসন অন আ পয়েন্ট টু আ প্রপোজাল। তাহলে খেয়াল করে এখানে কি আছে, এখানে আছে মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবে একমত হলো। তাহলে প্রস্তাব, প্রস্তাব জিনিসটা কি, প্রপোজাল, রাইট? তাহলে প্রপোজাল কি হবে, টু প্রপোজাল। তাহলে he readily agreed to my proposal to donate to a charity fund, সে একটা চ্যারিটি ফান্ডের মধ্যে টাকা ডোনেট করতে আমার কথায় সাথে সাথে রাজি হয়ে গেল, প্রস্তাব। ঠিক আছে, ওকে, আসো ভাইয়া তারপরে। হ্যাঁ, 24, we marvel dash the beauty of the mountain, marvel at, সবাই একটু লিখে ফেলো, মার্ভেল এট অর্থ কি বলো তো ভাইয়ারা? মার্ভেল এট বিস্মিত হওয়া, বিস্মিত হওয়া। মার্ভেল এট অর্থ কি, বিস্মিত হওয়া। মার্ভেল এট অর্থ কি বলো তো ভাইয়ারা? মার্ভেল এট বিস্মিত হওয়া, বিস্মিত হওয়া। ওকে, তাহলে সবাই লিখো মার্ভেল এট, এটা মুখস্থ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হবে? বিস্মিত হয়ে যাওয়া, কোনো কিছু দেখে অবাক হওয়া, আশ্চর্য হওয়া, বিস্মিত হওয়া। সারপ্রাইজড এট, মার্ভেলড এট একই জিনিস, সারপ্রাইজড এট অথবা মার্ভেলড এট। তারপর আসো, হোয়াট টাইপ অফ ভার্ব ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড আই প্লে ফুটবল? ওকে, তাহলে সেন্টেন্সটা খেয়াল করে কি বলেছে, ভার্বটা খুঁজে বের করতে বলছে। হ্যাঁ, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল। একটু প্রশ্নের ঝামেলা আছে, এই প্রশ্নটার অ্যান্সারটা দুই রকম হতে পারে, খেয়াল করো। আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এইখানে একটা প্যাটার্ন পাচ্ছি, আবার ফাইনাইট নন ফাইনাইট দুইটা তো দুই রকম আসপেক্ট, দুইটা কিন্তু দুই রকম আসপেক্ট, তুমি দুই রকম জায়গা থেকেই চিন্তা করতে পারো। তাহলে এইখানে যেহেতু বাক্যটার কথা সম্পন্ন করেছে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, তাহলে কথা যেহেতু সম্পন্ন হয়েছে, তাহলে এটা একটা কিন্তু ফাইনাইট ভার্ব ধরা যায় এটাকে, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব হতে পারে। আবার খেয়াল করো, আই প্লে ফুটবল, আমি খেলি, আমি কি খেলি? তাহলে এই ভার্বের অবজেক্ট আছে, রাইট? অবজেক্টটা কি? এটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট। সে অবজেক্ট, কার অবজেক্ট? ভার্বের অবজেক্ট। তাহলে যেই ভার্বের অবজেক্ট থাকে তার ডাকনাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তাকে আমরা কি বলা যায়? ট্রানজিটিভ। ওকে, তাহলে দুইটা উত্তর সঠিক এখানে। এটাকে আমরা ফাইনাইট ভার্বও বলতে পারি, ট্রানজিটিভ ভার্বও বলতে পারি। যেই ভার্বের অবজেক্ট থাকে তাকে বলা হয় ট্রানজিটিভ, আবার যেই ভার্বটা কথাটাকে সম্পন্ন করে কোনো কিছু আটকে রাখে না তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং সকর্মক ক্রিয়া। এটা দুই ধারার ভার্ব, দুইটা পার্সপেক্টিভের ভার্ব। সো দুই রকম উত্তর হতে পারে, উত্তর এখানে ফাইনাইটও হতে পারে, এখানে ট্রানজিটিভও হতে পারে। তবে প্রশ্নটা এই প্যাটার্ন থেকে করছে আর কি, মানে এরকম প্রশ্নগুলো সাধারণত ট্রানজিটিভ ইনট্রানজিটিভ প্রশ্নই চাওয়া হয় সাধারণত। আমি যেহেতু এরকম প্রশ্ন আরও 100-150 দেখেছি, পড়িয়েছি শিক্ষার্থীদেরকে, সো প্রশ্নগুলো এরকম হয়। তবে এখানে ফাইনাইট না রেখে অন্য কোনো অপশন রাখলে জিনিসটা কনফিউশনটা হইতো না। ঠিক আছে, নিব কোনটা ভাইয়া? এটাই বললাম, নিব কোনটা, এক্ষেত্রে ট্রানজিটিভ নিবা। ঠিক আছে, কারণ এই ধরনের প্রশ্নগুলোতে সাধারণত অবজেক্ট যেখানে আছে সেখানে তোমাকে আসলে ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এটাই জানতে চাওয়া হয়, বুঝছো? কারণ হচ্ছে আমি বললাম না, আমি এরকম প্রশ্ন অনেক দেখেছি। সো এখানে জাস্ট কনফিউজড হয়েছে হচ্ছে তোমার এই ফাইনাইট অপশনটা দেওয়াতে, আদারওয়াইজ ট্রানজিটিভ ঠিকঠাক আছে। এই ধরনের প্রশ্নে যেগুলোতে অবজেক্ট আছে, ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ এই জিনিসটাই জানতে চাওয়া হয়। তাহলে সহজভাবে চিন্তা করবা, যদি অবজেক্ট দেখো তাহলে ট্রানজিটিভ দাগাই দিবা। আসো 26 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ এটিকেট? হ্যাঁ, এটিকেট, এটিকেট শব্দটা এটাও কিন্তু আমাদের প্যাসেজ থেকে আসছে, টেক্সট বই থেকে। এটিকেট অ্যান্ড ম্যানার্স একটা চ্যাপ্টার ছিল আমাদের। এটিকেট শব্দের অর্থটা কি? এটিকেট এটিকেট শব্দ অর্থ হচ্ছে ভদ্রতা বা শিষ্টাচার। ভদ্রতা অথবা শিষ্টাচার। তাহলে এটিকেট শব্দ অর্থ কি পাচ্ছে বলো দেখি ভাইয়েরা? এটিকেট অর্থ হচ্ছে ভদ্রতা অথবা শিষ্টাচার। ডিসকার্টেসি অভদ্রতা, ইমোরালিটি মানেও কি? মানে যার মোরালিটি নাই, নৈতিকতা নাই, অনৈতিকতা। কার্টেসি ভদ্রতা, রুডনেস মানে হচ্ছে একদম তীব্র কঠোর, হ্যাঁ খারাপ। তাহলে কি হবে? কার্টেসি ভদ্রতা, নম্রতা, শালীনতা। তারপর আসি 27, আ সনেট ইজ আ পোয়েম অফ ড্যাশ লাইন। সনেট চতুর্দশপদী কবিতা বলি, সনেট না, সনেট চতুর্দশপদী কবিতা বলি বা কবিতা। চতুর্দশপদী কবিতা।
তাহলে চতুর্দশ শব্দটা কোত্থেকে আসছে? চতুর্দশ 14, তাই না? 14 লাইন, 14 লাইন। তার প্রথম 8 লাইনকে বলা হয় কি? প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ। কি বলা হয়? অক্টেভ। আর শেষ 6 লাইনকে বলা হয় যে সেস্টেট। ওকে ওকে, মনে রাখবা। আর এই চতুর্দশপদী কবিতাবলীর, হ্যাঁ, এই সনেটের ফাদার অফ সনেট বলা হয় কাকে? ইতালিয়ান লেখক পেত্রার্ক, PETRARCH, পেত্রার্ককে বলা হয় সনেটের জনক। আর ইংলিশ সনেটের জনক বলা হয় কাকে? বলতে পারবা? ইংরেজি সাহিত্যে সনেটের জনক কাকে বলা হয়? ইংরেজি সাহিত্যে তুমি চিন্তা করবা, হ্যাঁ, ইংলিশ সাহিত্যে সনেট কাকে বলা হয়? ওকে, আমরা 4:45 নামাজ আমরা ইনশাল্লাহ এর আগেই শেষ করে দিব। আমাদের মাত্র 8টা কোয়েশ্চেন আছে, সো কি 14 লাইনস। ওকে, আসো তারপরে এবার আসি আমরা যে হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ সিরিন। হ্যাঁ, ওয়ার্ডটা খেয়াল করো, সিরিন। সিরিন শব্দ অর্থ কি বলতো? সিরিন শব্দ হচ্ছে শান্ত, শিষ্ট। হ্যাঁ, সিরিন শব্দ অর্থ কি? সিরিন অর্থ হচ্ছে শান্ত, হ্যাঁ, শান্ত, নীরব। হ্যাঁ, শান্ত অথবা নীরব। তাহলে কি আছে? নয়েজি বা ক্ল্যামারাস, দুটো অর্থ হচ্ছে কোলাহলপূর্ণ, হইচইপূর্ণ। টার্বিউলেন্ট অর্থ হচ্ছে অত্যন্ত অশান্ত পরিবেশ, টার্বিউলেন্ট স্টর্ম, অশান্ত ঝড়, অশান্ত ঢেউ। টার্বিউলেন্ট ওয়েভ অফ দ্য সি, সাগরের অশান্ত ঢেউ। তাহলে কোনটা হবে? ট্রাঙ্কুয়েল, নীরব, শীতল, শান্ত। উত্তর কোনটা হবে? ট্রাঙ্কুয়েল। উত্তর কোনটা হবে? ট্রাঙ্কুয়েল। তারপর আসি 29, when something tastes disgusting, একটা জিনিস যখন অত্যন্ত বাজে লাগে খাওয়ার সময়, it is called, তাহলে ওই খাবারকে তুমি কি বলবা? টেস্টি, সুস্বাদু, awful, মারাত্মক, জঘন্য, মাউথ ওয়াটারিং, মানে জিভে জল আসার মতো, নাকি জো ড্রপিং? হ্যাঁ, কোনোটাই না। তাহলে কোনটা হবে? উত্তর হবে কোনটা? awful, খুবই জঘন্য, খুবই জঘন্য। তাহলে যেই খাবারের স্বাদ অনেক খারাপ, এটাকে আমরা কি বলবো? জঘন্য, মারাত্মক, বিরক্তিকর খাবার। তারপর আসো 30, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার? গিভ সামওয়ান দ্য কোল্ড শোল্ডার, কাউকে অবহেলা করা, অবহেলা করা। হ্যাঁ, কাউকে ইগনোর করা, কাউকে ইগনোর করা, ইগনোর করা। ওকে, তাহলে গিভ সামওয়ান কোল্ড শোল্ডার মানে হচ্ছে অবহেলা করা। তাহলে কি হবে? ইগনোর সামওয়ান, কাউকে ইগনোর করে চলা, হ্যাঁ, তাদেরকে খেয়াল না করা, তাকে ডাক দিল না শোনা, এটাকে বলা হচ্ছে গিভ সামওয়ান কোল্ড শোল্ডার, অর্থাৎ তাকে অবজ্ঞা করে চলা, তাকে অপমান করে চলা। ওকে, আসো আইডেন্টিফাই দ্য ক্লজ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এটা আমি গত ক্লাসেও পড়াইছি, পার্ট 1-এ পড়াইছি। ঠিক এইরকম একটা এক্সাম্পল দিছি, খেয়াল করো যে যখন WH ওয়ার্ড দিয়ে একটা ক্লজ শুরু হয় এবং সে একটা ভার্বের পুরো সাবজেক্ট, কিন্তু এটা আমরা জানি কি সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন। তাহলে নাউনের জায়গায় নাউন ক্লজ হবে। তাহলে হোয়াট ইউ সেড বা হোয়াট ইউ সেড ওয়াজ ফলস, তুমি যা বলেছো তা ছিল ভুল। তাহলে এই যে ওয়াজ ভার্বের পুরো সাবজেক্ট হিসেবে কাজ করেছে না? তাহলে সাবজেক্টের জায়গায় কে বসে? সাবজেক্টের জায়গায় বসে নাউন ক্লজ। কে বসে? নাউন ক্লজ। ওকে, তাহলে কি হবে? উত্তর হচ্ছে নাউন ক্লজ। শেষ। এই প্রশ্ন গত ক্লাসে পড়াইছি। সিমিলার কোয়েশ্চেন পরীক্ষা আসে, সিমিলার কোয়েশ্চেন পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে। তারপর আসো, what is the meaning of a dime a dozen? A dime a dozen, a dime a dozen অর্থ হচ্ছে খুবই সাধারণ এবং নিম্নমানের, খুবই সাধারণ, খুবই সাধারণ। a dime a dozen, খুবই সাধারণ, সাধারণ এবং কম মূল্যের, কম মূল্যের, অর্থাৎ যে জিনিসটার খুব একটা ভ্যালু নেই, যে জিনিসটা খুব একটা ভ্যালু নেই। হ্যাঁ, তাহলে আ ডাইম আ ডজন বলতে বোঝায় খুবই কম মূল্য, যেটাকে মানুষ একটা ভ্যালু দেয় না, এইরকম জিনিসকে বলা হয় আ ডাইম আ ডজন, আ ডাইম আ
ডজন, আ ডাইম আ ডজন। তাহলে কোনটা হবে? সামথিং এক্সপেন্সিভ না, সামথিং কমন খুবই সাধারণ, সামথিং রেয়ার, রেয়ার মানে জিনিসটা খুব একটা পাওয়া যায় না, না কমন যেটা সব জায়গায় আছে। তাহলে কোনটা হবে? সামথিং কমন। উত্তর কোনটা হবে? সামথিং কমন, সামথিং কমন। সামথিং রেয়ার না, উত্তর হবে সামথিং কমন, সামথিং কমন। আর ডিম আর ডজন অর্থ হচ্ছে তোমার ডাইম আর ডজন অর্থ হচ্ছে খুবই কমন, যেটা অলওয়েজ সব জায়গায় পাওয়া যায়, খুব একটা আসলে ভ্যালু নেই জিনিসটা, ঠিক আছে? ওকে, তারপর আসো, চুজ দ্য রাইট অ্যান্টোনিম ফর ক্রেডিবল। ক্রেডিবল শব্দের বিপরীত শব্দ ক্রেডিবল। হ্যাঁ, ক্রেডিবল শব্দ অর্থ কি? ক্রেডিবল শব্দ অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য। খেয়াল করো, ক্রেডিবল অর্থ কি? বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য। তাহলে বিশ্বাসযোগ্যর বিপরীত কি হবে? বিলিভেবল। বিপরীত চাইছে, রাইট? বিপরীত শব্দ চাইছে আমার। তাহলে বিলিভেবল বিশ্বাসযোগ্য, ডাউটফুল অর্থাৎ সন্দিহান, জেনারাস উদার, হোপলেস কোনো উদ্দেশ্য নাই। তাহলে উত্তর কি হবে? ডাউটফুল অর্থাৎ যে ব্যাপারে অনেক বেশি সন্দেহ আছে, যেটা বিশ্বাস করা যায় না। হু রোট গালিভার্স ট্রাভেল? খুবই গুরুত্বপূর্ণ। গালিভার্স ট্রাভেল লিখেছেন জোনাথন সুইফট। হ্যাঁ, গালিভার্স ট্রাভেল কে লিখেছেন? বিখ্যাত একটা উপন্যাস লিখেছেন হচ্ছে জোনাথন সুইফট। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার? আ ব্যালেড, গীত কবিতা, গীত কবিতা, গীত কবিতা, ব্যালেড, গীত কবিতা নাকি ব্যালেড? হ্যাঁ, দীর্ঘ একটা কবিতা যার মধ্যে দীর্ঘ কোন একটা কাহিনী বর্ণনা করে, যেমন ধরো মেঘনাদ বধ কাব্যের মধ্যে কি গীত কবিতা, অর্থাৎ কবিতার মধ্যে বড় ঘটনা বর্ণনা করা হয়, ঠিক আছে? বিশাল করে স্টোরিকে বর্ণনা করে তোলা হয়। এন এপিক না, এন এপিক পোয়েম না, এটা হচ্ছে একটা ব্যালেড, ব্যালেড। ওকে, আর এপিক পোয়েম না, এপিক মানে হচ্ছে মহাকাব্য। এপিক মানে কি? মহাকাব্য। এপিক শব্দ অর্থ কি? মহাকাব্য। উত্তর হবে কি? ব্যালেড। এপিক শব্দ অর্থ কি? মহাকাব্য। উত্তর মহাকাব্য না, উত্তর হবে হচ্ছে গীতিকাব্য। ওকে, সো এই ছিল আমাদের আজকের আয়োজন। সো তোমাদের কেমন লাগলে একটু জানাও তোমরা, আর জানিয়ে আর 5 মিনিট টাইম আছে, আমরা নামাজের ব্রেকে যেতে পারবো। 3টা থেকে 4:30 গুড টাইম। আমরা জোহরের পর শুরু করে আসরের আগে শেষ করা খুবই সুন্দর একটা টাইমের ক্লাস। আমার কাছে মনে হয় যে পারফেক্ট টাইমিং ফর লাইভ ক্লাস ইন রমজান অবভিয়াসলি। সো কেমন লাগলো ছোট্ট বন্ধুরা তোমাদের আজকের আয়োজন? গুচ্ছের আমার আরও 2টা ক্লাস আছে, আগামীকাল একটা, তারপরে আরেকটা ক্লাস দিব মার্চের শুরু দিকে। তারপর তোমাদের শুরু হয়ে যাবে বাংলা ক্লাস, এর পরে শুরু হবে আমাদের জিকে ক্লাসগুলো। মাহিম ভাইয়া যেহেতু তোমাদের একটু ইন্ডিয়া যাবে বাবাকে নিয়ে, অসুস্থ, সো এই জন্য মাহিম আগে ক্লাসগুলো নিয়ে যাবে ঈদের আগে, এরপরে হচ্ছে ফারিয়াপু ঢুকবে, ঠিক আছে? ওকে, ছোট বন্ধুরা কেমন লাগলো ক্লাস একটু জানাইতে পারো, জানাইলে অ্যাটলিস্ট ভালো লাগে। তোমাদের কমেন্টগুলো আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে, টু বি ভেরি অনেস্ট। আমি ক্লাসে একটু ফানি থাকি, আমি ক্লাসে একটু জলি মুডে পড়াই, তোমরা অনেকে এটা এনজয় করো, অনেকে খারাপ লাগতে পারে, বাট আই অলওয়েজ ট্রাই টু বি জলি ইন দ্য ক্লাস, বিকজ আমি যদি আসলে রুড থাকি, এটা তুমি এনজয় করবে না ক্লাস, তোমার কাছে ভালো লাগবে না। দেখো আমি অলওয়েজ হেসে হেসে কথা বলি, গল্প করে পড়াই, হাঁটি, হেলে ধুলে পড়াই। আমার পড়া কিন্তু এরকম, আমি অলওয়েজ হাঁটি ক্লাসের মধ্যে, হেলে ধুলে কথা বলি, গল্প বলি, এইটা আমি আসলে এনজয় করি, আমার মধ্যে টায়ার্ডনেসটা আসে না, বুঝছো? বাট যদি আমি তোমাকে টানা খালি পড়াইতে থাকি, আমি বিরক্ত হয়ে যাব। হ্যাঁ, কখনো শুদ্ধ বলি, কখনো একটু গ্রামের ভাষা বলি, এইটা আসলে আমার লাইফ। আই এনজয় হোয়াট আই ডু, আমি যা করি তাই আমি পছন্দ করি, তাই আমি এনজয় করি, অলওয়েজ এনজয় করি। সো এই জন্য তোমরা ভাইয়ের সাথে চেষ্টা করো এনজয়মেন্টের সাথে পড়াশোনার জন্য, তাহলে জিনিস কঠিন লাগবে না, জিনিসটা গ্রহণ করতে শিখতে সহজ মনে হবে। পড়াশোনাকে যখনই তুমি চাপ ফোর্সফুলি নিবা, তখনই জিনিসটা কঠিন, আনন্দের সাথে নিলে সহজ জিনিস। ভাইয়া আমাদেরকে জিএসটি এর জন্য ইংলিশের সাহিত্য আর অ্যানালজি অলরেডি ক্লাস নিছি, অ্যানালজি থেকে কয়েকটা কোশ্চেন আসে না, আর ইংলিশ সাহিত্যতে এগুলাই, এই যে এগুলাই দেখো, এই যে জোনাথন সুইফটের একটা বইয়ের নাম, এরকম কিছু জিনিস। হ্যাঁ, আমরা আমাদের ফাইনাল ফাইটের 2 নাম্বার লেকচার এগুলো পড়াইছিলাম, হ্যাঁ, সাহিত্য নিয়ে ক্লাস করেছিলাম। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো, অনেক হেল্পফুল ছিল। ওকে, তাহলে এই ক্লাসটা তোমরা ইউটিউবে পেয়ে যাবা, এবং আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল তোমরা ওয়েবসাইটের মধ্যে পাবা। সো সবাইকে স্বাগত জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ঠিক আছে? আসসালামু আলাইকুম।